বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। ইচ্ছে করে ভুল খবর দিয়ে আমায় বাইরে পাঠিয়েছিল ওই শয়তান উদিত আর ময়ূর বাহনটা। বদমাশ স্টেশন মাস্টার স্বরূপ দাস ওদের দলে। ওই আমাকে বলেছিল যে কুমার শঙ্কর সিংকে ছদ্মবেশে একজন মেয়ে মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার ট্রেনে চড়তে দেখেছে। এখন সব বুঝতে পারছি। কিন্তু আমি যে কিছুই বুঝলাম না এখনো। বুঝলেন না? শঙ্কর সিংকে শক্তিগড়ে বন্ধ করে রেখেছে, দেশে থাকলে পাছে আমি জানতে পেরে যাই, তাই আমাকে মিথ্যে খবর দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছিল। সব ওই হাড় বজ্জাত ময়ূর বাহনটার ফন্দি। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। রাজার অভিষেক সম্পন্ন হয়েছে। দিনের অনুষ্ঠান ও উৎসব শেষ হওয়ার পরে রাতের আমোদ প্রমোদের প্রস্তুতি চলছে। কিস্তা নদীর জলে প্রচুর সুসজ্জিত নৌকা ভাসছে। প্রতিটি নৌকায় বেলোয়ারি ঝাড়ের রঙিন আলো ঝকমক করছে। কোন নৌকায় সারেঙ্গি, তবলা সহযোগে নারী কণ্ঠের গান শোনা যাচ্ছে। কোন নৌকার ছাদ থেকে আতশবাজি আকাশে উঠে নানা রঙের উজ্জ্বল আলো ছড়িয়ে দিচ্ছে। নদীর দুই তীরে দুটি রাজপ্রাসাদ আলোর মালায় সাজানো হয়েছে। একটি বজরায় লাল ও সবুজ আলোর ঝালর ঝুলছে। নৌকাটি ফুল, জরি, মখমল ও জহরত দিয়ে এমনভাবে সাজানো যে দেখলেই বোঝা যায় সেটি রাজার নৌকা। নৌকার পেছন দিকে রূপোর দণ্ডের ওপর ঝিন্দের রাজ পতাকা উঠছে। নৌকার ছাদের ওপর মখমলের চাঁদোয়ার নিচে তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন নতুন অভিষিক্ত রাজা। রাজার সঙ্গে বসে আছেন মন্ত্রী বজ্রপাণি, সর্দার ধনঞ্জয় এবং রাজপ্রহরী রুদ্ররূপ। মাঝে মাঝে তারা দু একটা কথা বলছেন। আমি শুধু উদিতের মুখখানার কথা ভাবছি। যখন ইংল্যান্ডের স্বরের অভিনন্দন বার্তা পড়া হচ্ছে তখন তার মুখখানা দেখেছিলে? আমার তো ভয় হচ্ছিল যে কোনো বিশ্রী কাণ্ড বাঁধিয়ে না বসে। হ্যাঁ, আর এই ময়ূর বাহনটা তিলকের সময় এমনভাবে চেঁচিয়ে হেসে উঠল যে আমার ইচ্ছে হচ্ছিল ঘাড় ধরে রাজসভা থেকে বের করে দিই। একটা কেলেঙ্কারি হওয়ার ভয় সেটা করতে পারলাম না। ওরা এমনি এমনি ছাড়বে না, শীঘ্রই কিছু একটা করবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু উদিত ময়ূরবাহনটা কি করবে, কোন দিক থেকে আক্রমণ করবে সেটা তো বোঝা যাচ্ছে না। আমাদের খুব সতর্ক থাকা দরকার। কি করতে পারে ওরা? সেটা জানা থাকলে আগে থাকতে প্রতিকার করা যেত। এখন সতর্কভাবে অপেক্ষা করা ছাড়া আর তো কোনো পথ নেই। গৌরীশঙ্কর আর ধনঞ্জয়ের মনে অন্য এক দুশ্চিন্তাও রয়েছে। অভিষেকের দুদিন আগে সন্ধ্যায় গৌরীশঙ্কর, ধনঞ্জয় এবং বজ্রপাণি বসে কথা বলছিলেন। শঙ্কর সিংয়ের খবর পাওয়া যাচ্ছে না বলে দুশ্চিন্তা করছিলেন। তখনই হঠাৎ রুদ্ররূপ একটা খবর নিয়ে এলো। কুমার উদিত আর ময়ূরবাহন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে শটান ঘোড়া ছুটিয়ে শক্তিগড় গেছেন। পথে আর কোথাও থামেননি। চর এইমাত্র খবর দিল। ইস, কি আহাম্মক আমি, কি নালায়েক! এতক্ষণ এটা বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? ইচ্ছে করে ভুল খবর দিয়ে আমায় বাইরে পাঠিয়েছিল ওই শয়তান উদিত আর ময়ূর বাহনটা।
বদমাস স্টেশন মাস্টার স্বরূপ দাস ওদের দলে। ওই আমাকে বলেছিল যে কুমার শঙ্কর সিংকে ছদ্মবেশে একজন মেয়ে মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার ট্রেনে চড়তে দেখেছে। এখন সব বুঝতে পারছি। কিন্তু আমি যে কিছুই বুঝলাম না এখনো। বুঝলেন না? শঙ্কর সিংকে শক্তিগড়ে বন্ধ করে রেখেছে, দেশে থাকলে পাছে আমি জানতে পেরে যাই, তাই আমাকে মিথ্যে খবর দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছিল। সব ওই হাড় বচ্চাত ময়ূরবাহনটার ফন্দি। তা যদি হয় তাহলে শক্তিগড়ে তল্লাশ করলেই তো। শক্তিগড় উদিতের নিজের জমিদারি, সেখানে সে আমাদের ঢুকতে দেবে না। আর তল্লাশির জন্য ফৌজ নিয়ে ঢুকতে গেলে বিপরীত ফল হবে। উদিত সিং ধরা তো দেবেনই না, তার আগে শঙ্কর সিংকে কেটে কিস্তার জলে ভাসিয়ে দেবে। অভিষেকের রাতে এই কথাগুলো মনে পড়ছিল গৌরীশঙ্করের। সারাদিনের নানান রকম কাজ, ভাবনা এবং দুশ্চিন্তায় গৌরীশঙ্কর এখন ক্লান্তি বোধ করছেন। ঝড়োয়ার প্রাসাদ আলোয় উজ্জ্বল হয়ে আছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে গৌরী হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা দেওয়ানজি, যার সঙ্গে আমার তিলক হলো তিনি কেমন দেখতে? রানীর মতন। এর বেশি আমাদের বলতে নেই। একদিন তিনি আমাদের মা হবেন। তা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা, এই যে তাঁর তিলক হলো আমার সঙ্গে, অথচ তার বিয়ে হবে অন্য আরেকজনের সঙ্গে, এতে আপনাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না? ধনঞ্জয়ের মনেও একই মেঘ জমেছে। সমস্ত ষড়যন্ত্রের মধ্যে একমাত্র এই ব্যাপারটাই ধনঞ্জয়ের সবচেয়ে অরুচিকর ঠেকছিল। তার পরিকল্পনার ভালো মন্দ সবটাই গ্রহণ করেছিলেন বটে, কিন্তু তার মনে সুখ ছিল না। গৌরীর প্রশ্নে দেওয়ানজি এবং মন্ত্রীও সহজে উত্তর খুঁজে পেলেন না। হঠাৎই নৌকোর ভেতর থেকে একজন উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল, গৌরী তাড়াতাড়ি উঠে বসে নিচের দিকে তাকাতেই দেখল একটি সরু ছুঁচলো নৌকো টর্পেডোর মতো তাদের নৌকোর মাঝ বরাবর ছুটে আসছে। মাত্র 20 হাতের তফাৎ। ধেয়ে আসা নৌকোটির বদ অভিসন্ধি বুঝতে সময় লাগলো না গৌরীশঙ্করের। চিৎকার করে বললেন, খবরদার, তফাৎ যাও! কিন্তু গৌরীশঙ্করের আদেশের উত্তরে নৌকোটির ভেতর থেকে উচ্চ কণ্ঠের হাসির আওয়াজ শোনা গেল। তারপরেই নৌকোটি এসে প্রবল গতিতে রাজার নৌকোয় আঘাত করল। রাজার নৌকার সমস্ত ঝাড় লণ্ঠনগুলি ভেঙে চুরমার হয়ে গেল। ভয়ঙ্কর টাল খেয়ে নৌকোটি প্রায় কাত হয়ে গেল, আর গৌরীশঙ্কর নৌকা থেকে ছিটকে উঠে শূন্যে ভাসতে লাগলেন। তিস্তা নদীর বরফ ঠান্ডা জলে পড়বার আগে গৌরীশঙ্কর মনে করার চেষ্টা করলেন ওরকম উচ্চকণ্ঠের হাসি তিনি কোথায় শুনেছেন। তিস্তার জলে ছিটকে পড়েই বাঁচবার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন গৌরীশঙ্কর। ভালো সাঁতার জানতেন তিনি। ডুব সাঁতার দিয়ে দিয়ে তিস্তার জলে ভাসতে লাগলেন তিনি। জল থেকে মাথা তুলতে যেতেই একটা নৌকার তলায় মাথা ঠুকে গেল। আবার ডুব সাঁতার দিলেন তিনি। আবার মাথা তুলতে যেতেই আরেকখানা নৌকা তার মাথার উপর দিয়ে চলে গেল। গৌরীশঙ্করের মনে হলো তিনি এক্ষুনি মারা যাবেন, বাতাসের অভাবে ফুসফুস ফেটে যাবে। প্রাণপণে হাত পা ছুঁড়ে জল থেকে মাথা তোলার জায়গা খুঁজতে লাগলেন গৌরীশঙ্কর, কিন্তু সবখানেই নৌকার ভিড়। এদিকে ফুসফুসের অবস্থা সঙ্গীন। বেশ কিছুক্ষণ পরে দুটি নৌকার মাঝে একটু ফাঁকা জায়গায় জল থেকে মাথা তুললেন গৌরীশঙ্কর, কিন্তু দীর্ঘ কয়েকটি নিঃশ্বাস নিতে না নিতেই আবার বিপদ ঘনিয়ে এলো। গৌরী দেখলেন জলের ওপরে অজস্র নৌকা এবং নৌকার আরোহীরা একসঙ্গে চিৎকার করে কি যেন বলাবলি করছে। গৌরীশঙ্কর চেঁচিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন, কিন্তু কেউই তার কথা শুনতে পেল না। এদিকে নৌকাগুলি স্রোতের বেগে পরস্পরের গায়ে ধাক্কা মারছে।
কোনোভাবে যদি মাথাটা দুটি নৌকার মাঝে পড়ে তাহলে মাথা গুঁড়িয়ে একেবারে ছাতু হয়ে যাবে। একটু সুস্থ বোধ করেই আবার ডুব সাঁতার দিলেন গৌরীশঙ্কর। রাজবজরাকে ঘিরেই সব থেকে বেশি নৌকার ভিড়, তাই রাজবজরা থেকে যতটা দূরে সাঁতরে যাওয়া যায় ততই ভালো। বেশ কিছুটা দূরে গিয়ে দেখলেন নৌকার ভিড় হালকা হয়ে গেছে। আবার জল থেকে মাথা তুলে সাহায্যের জন্য ডাক দিলেন, কিন্তু এবারেও কোনো নৌকা থেকে কেউই তার কথা শুনল না। কিস্তার কনকনে ঠান্ডা জল, অন্ধকার। তীরের দিকে চোখ ফিরিয়ে দেখলেন নদীর তীর থেকে সারি সারি সাদা পাথরের সিঁড়ি ওপরের প্রাসাদের দিকে উঠে গেছে, যেন স্বপ্নে দেখা কোনো দৈত্যপুরী। ঘাটের আরো কাছে পৌঁছে গৌরীশঙ্করের মনে হলো কারা যেন দাঁড়িয়ে আছে। তার হাত পা অবশ হয়ে আসছে, জ্ঞান হারাতে আর দেরি নেই। প্রাণপণে সাঁতরে তিস্তা নদীর ঘাটের শেষ সিঁড়িতে উঠতে চাইছেন গৌরীশঙ্কর। আর কত দূরে ঘাট? একটু আর একটু বাকি ঠাকুরপো, আর একটুখানি। অচলা বৌদি, তুমি এইটুকু সাঁতার কেটে এসো, আর একটু ঠাকুরপো, ঠাকুরপো। রাজামশাই, রাজামশাই চোখটা নড়ছে না, ডাকা উচিত। ওরে খবর দে, জ্ঞান ফিরেছে। ময়ূরবাহন, ময়ূরবাহন, ওই হাসিটা ময়ূরবাহনের। এ কি, এ আমি কোথায়? আপনারা কে? আপনি স্বর্গে এসেছেন, কিস্তার জলে ডুবে গেছিলেন, মনে নেই আপনার? আর আমরা হচ্ছি স্বর্গের অপ্সরা, ওই হচ্ছে উর্বশী, ওই যে মেনকা, আর আমি হচ্ছি রম্ভা। রম্ভা মানে তো কলা, কাঁচা নাকি পাকা? আপনি বিচার করে বলুন দেখি। এই দেখুন, আমাকে ভালো করে দেখুন। নেহাত কাঁচা বলা যায় না, বেশ রং ধরেছে। সত্যি বলছেন? আহ লক্ষ্মী, কি বেহায়াপনা করছিস, সরে যা সব। এক সুন্দরী নারী হাতে শুকনো তোয়ালে ও জামা কাপড় নিয়ে এসে দাঁড়ালো। গৌরীর কাছে এসে বলল, এখন সুস্থ বোধ করছেন তো? কিন্তু আপনি আবার কি? তিলোত্তমা? না, আমি কৃষ্ণা। উঠুন, ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন। এতক্ষণে নিজের দেহের দিকে তাকিয়ে লজ্জায় শিউরে উঠলেন গৌরীশঙ্কর। পোশাক জলে ভিজে গায়ে সেঁটে বসে গেছে। এই, তোরা বেরোই ঘর থেকে। শুনুন, আমাদের মহলে পুরুষের পাট নেই, তাই পুরুষের কাপড় জোগাড় করা গেল না। এই কাপড়গুলো সব কস্তুরীর, পরে দেখুন, স্বস্তি যদি নাও পান, সুখ পাবেন নিশ্চয়। অন্য মেয়েরা কিছুতেই ঘর ছেড়ে যেতে চাইছিল না। মহারাজকে ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। তোরা সবাই যা এখান থেকে। আচ্ছা বাবা, চল। কৃষ্ণার ধমকে তারা ঘর ছেড়ে বেরিয়ে গেল। কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন গৌরীশঙ্কর। ঝড়ো আর রাজপ্রাসাদ। কিন্তু এমন সহজ সরল রঙ্গরসে তিনি মুগ্ধ হয়ে গেলেন। যুবক যুবতীর মধ্যে এমন সুন্দর, এমন অবাধ স্বচ্ছন্দ মেলামেশা ভারতবর্ষের আর কোথাও নেই। একথা ভাবতে ভাবতে কৃষ্ণার রেখে যাওয়া কাপড়টি হাতে নিয়ে তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ময়ূরকণ্ঠী শাড়ি,
হয়েছে আপনার? আসুন এবার আমার সঙ্গে। কোথায় যেতে হবে? আমি যেখানে নিয়ে যাব। অত কৌতূহল কেন? বেশ, চলো, কিন্তু তোমার শাস্তি তোলা রইল। শাস্তি কিসের? অত কৌতূহল কেন? শাস্তি যখন পাবে তখনই জানতে পারবে। ঝড়োয়ার রাজকুমারী আর তাঁর সখীরা কিস্তা নদীর ঘাটে দাঁড়িয়ে নৌকার উৎসব দেখছিলেন। হঠাৎই একটা ভারী গন্ডগোলের শব্দ শুনতে পেয়ে তারা অবাক হয়েছিলেন। কিছুক্ষণ পরেই দেখলেন ঝিন্দের সদ্য অভিষেক হওয়া রাজা ভাসতে ভাসতে ঝড়োয়ার ঘাটে এসে হাজির হলেন। কিন্তু কি করে যে এমন দুর্ঘটনা ঘটল তা তারা জানতে পারেননি। তারাই গৌরীশঙ্করকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করেন। গৌরীশঙ্করের সঙ্গে এসব কথা বলতে বলতে কৃষ্ণা তাকে একটি ঘরের সামনে হাজির করে ভেতরে যেতে বলল। গৌরী ঘরে ঢুকে কাউকে দেখতে পেলেন না, কিন্তু কি আশ্চর্য সুন্দরভাবে সাজানো ঘর! ছাদ থেকে বহু শাখাযুক্ত একটি ঝাড়বাতি সোনার শিকলে বেঁধে ঝোলানো রয়েছে। ঘরের বিভিন্ন কোণে আবলুস কাঠের তেপাইয়ার ওপর পেতলের নারী মূর্তির হাতের পদ্মের মতো পাত্র থেকে সুগন্ধি ধোঁয়া উঠছে। তিন দিকে দেওয়ালে বিশাল বিশাল দরজা মখমলের পর্দা দিয়ে ঢাকা, আর একদিকে একটি জানলা, সেখান থেকে দেখা যায় কিস্তা নদী। ঘরে ঢুকে প্রথমে কাউকেই দেখতে পেলেন না গৌরীশঙ্কর। তারপর দেখলেন দরজার কাছেই এক অপরূপ নারী দাঁড়িয়ে। ফল ফুল লতাপাতার সঙ্গে তুলনা করে সেই নারীর রূপের বর্ণনা অসম্ভব। তার রূপে মুগ্ধ হয়ে গৌরীশঙ্করের হৃদস্পন্দন যেন থেমে গেল। তার মনে হলো যেন অজন্তার জীবন্ত চিত্র দেখছেন। অপূর্ব ভঙ্গিতে কাপড়খানি পরা চেলিটি মধুর শাসনে ঊর্ধ্বাঙ্গের চপল লাবণ্য সংহত করে রেখেছে। উত্তরীয়খানি স্বচ্ছভাবে দেহটিকে যেন চন্দ্রকিরণে ঢেকে রেখেছে। চলি ও নাভির মধ্যবর্তী স্থানটুকু নির্লজ্জভাবে অনাবৃত। মাথায় বিচিত্র সুন্দর কবরীবন্ধ, হাতে অপরিস্ফুট লীলা কমল। গৌরীশঙ্কর নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন। অদ্ভুত সুখের শিহরণে গৌরীশঙ্করের হৃদয়ে আলোড়িত হল। এই কোথায় এসেছেন তিনি? কোন নন্দনবনে ঢুকে পড়েছেন? কি হলো, দুজনেই যে চুপচাপ, চিনতে পারছো না নাকি? সেই 8 বছর বয়সে তো একে অপরকে দেখেছিলে। আচ্ছা বাবা, আমি নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন দেবপাত মহারাজ শঙ্কর সিং, তোমার বর, আর ইনি দেবী কস্তুরীবাই, আপনার রানী। আর কি, পরিচয় হয়ে গেল, এবার আমি যাই। কস্তুরীবাই কিছুতেই কৃষ্ণাকে যেতে দিতে রাজি নন। তিনি কৃষ্ণার হাতের আঙুল আঁকড়ে ধরলেন। কৃষ্ণা বলল, আচ্ছা বাবা, আমি যাব না, রইলাম এখানে। কিন্তু তোমার রাজা সাঁতার কেটে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাকে অভ্যর্থনা করো। কস্তুরী গৌরীশঙ্করের পায়ের কাছে নিচু হয়ে প্রণাম করলেন। আরে থাক থাক, হয়েছে। আপনি জল থেকে উঠেই ওর 2 পায়ের উপরে মাথা রেখে শুয়ে পড়েছিলেন কি না, সেটাই উনি এখন ফেরত দিলেন। কি শুভক্ষণে যে জলে পড়ে গেছিলাম তা এখন বুঝতে পারছি। আপনার যে আঘাত লাগেনি, এই আমার সৌভাগ্য। এরপর দুজনেই মুগ্ধ চোখে একে অপরকে দেখতে লাগলেন। কৃষ্ণা হেসে বলল, কি হলো, কথা পুড়িয়ে গেল যে? বেশ, তাহলে এবার একটু জলযোগ হোক। গৌরীশঙ্কর দেখলেন ঘরের মেঝে কার্পেটের উপর আসন পেতে সোনার থালায় ফলমূল ও মিষ্টি সাজানো। গৌরীশঙ্কর কিন্তু কিন্তু করেও আহারে বসলেন। কস্তুরী আর কৃষ্ণা দুই সখী পাশাপাশি বসে তাকে যত্ন করে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ করে জলের পাত্রটা তুলে গৌরীশঙ্কর দেখলেন তাতে লাল পানীয়। এই কদিন ঝিন্দে থেকে তিনি জেনেছিলেন যে ঝিন্দের ছেলে, বুড়ো, স্ত্রী, পুরুষ সকলেই সহজভাবে কিন্তু সংযত মাত্রায় সুরা পান করে। কিন্তু গৌরীশঙ্কর পাত্রটি নামিয়ে রেখে বললেন, আমাকে একটু সাদা জল দিন, মদ আমি খাই না,
মানে ছেড়ে দিয়েছি, আর আমি মদ খাই না। গৌরীশঙ্কর দেখলেন যে রাজার মদ ছাড়ার কথায় কস্তুরীর চোখ মুখ খুশিতে ভরে উঠল। কৃষ্ণা জলের পাত্র এনে সামনে রাখল। তারপর কস্তুরী একটু হেসে পানের বাটা দুহাতে করে গৌরীর সামনে রাখলেন। সোনার তবকওয়ালা একটা পান মুখে দিলেন গৌরীশঙ্কর। এরই মধ্যে রানীর অন্য সখীরা হৈ হৈ করে ঘরে ঢুকে পড়েছে। লজ্জা পেয়ে কস্তুরী বললেন, আমি এবার পালাই, তোরা এখন যা হয় কর। কস্তুরী চলে যাওয়ার পর গৌরীশঙ্করের হঠাৎ মনে পড়ল সিংগড়ে খবর দেওয়া দরকার। সর্দার ধনঞ্জয়, দেওয়ান ভার্গব, রাজরক্ষী রুদ্ররূপরা সেখানে অপেক্ষা করছেন। তার প্রশ্ন শুনে কৃষ্ণা বললেন, খবর অনেকক্ষণ পাঠানো হয়ে গেছে। আপনার স্মৃতিশক্তির যা অবস্থা তা প্রজাদের পক্ষে মোটেই শুভ না। প্রজাপতিদের মধ্যে পড়ে প্রজাদের কথা ভুলে যাওয়ার বিচিত্রই বা কি? আমরা বুঝি প্রজাপতি? সবাই নয়, তুমি ভীমরুল। কেন? আমি ভীমরুল কেন? মধুর দিকেও তোমার লোভ আছে, আবার হুল ফোটাতেও ছাড়ো না। কি করলে শাস্তি থেকে রেহাই পাবো বলুন? এখন বলবো না, পরে সময় মতো। মহারাজ, সিংগড় থেকে সর্দার ধনঞ্জয় আর রুদ্ররূপ ঝাড়ুয়ায় হাজির হয়েছেন। তারা আপনাকে ঝিন্দের রাজমহলে ফিরিয়ে নিয়ে যেতে জেদ ধরেছেন। ওহ, আজ তাহলে স্বর্গ ছেড়ে চললাম। আবার স্বর্গে আসার ইচ্ছে হলে কিস্তার জলে ডুব দেব। কি বলো রম্ভাবাই? আমাদের বকশিস? এই রে, আমার সঙ্গে যে এখন কিছুই নেই। আমি ফিরে গিয়ে তোমাদের বকশিস পাঠিয়ে দেব। আচ্ছা, তোমাদের বিয়ে হয়েছে? না, আমরা সবাই কুমারী, শুধু কৃষ্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, বেশ বেশ, তাহলে কৃষ্ণা ছাড়া আর সকলকে একটি করে বকশিস পাঠিয়ে দেব। কি বকশিস? প্রত্যেকের একটি করে বর। ঝড়োয়ার মন্ত্রী অনংদেও 50 জন অশ্বারোহী সেনাকে রক্ষী হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে গৌরীশঙ্কর আর ধনঞ্জয়ের পথে কোনো বিপদ না হয়। ঝিন্দে ফিরে এসে অনেক রাতে মন্ত্রণা সভা বসল। গৌরীশঙ্করের সঙ্গে সর্দার ধনঞ্জয়, মন্ত্রী বজ্রপাণি বসেছিলেন, আর দরজা পাহারা দিচ্ছিল রুদ্ররূপ। বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে রাজ্য শুদ্ধ একটা বড় শোরগোল পড়ে যাবে। ময়ূরবাহু নিজের প্রাণ বাঁচাবার জন্য যদি আসল কথাটা ফাঁস করে দেয়, তাহলে শঙ্কর সিংয়ের বদলে অন্য একজনকে রাজা করেছি আমরা, এই অভিযোগ যদি সে প্রকাশ্য দরবারে আনে, তাহলে কি সদুত্তর দেবো আমরা? এই অভিযোগ লোকে বিশ্বাস করবে? বিশ্বাস না করুক, একটা সন্দেহ তো জন্মাবেই। আর ময়ূরবাহন যে স্বভাবের লোক, তার পক্ষে তো অসম্ভব কিছু নয়। শেষ পর্যন্ত নিজে বাঁচতে সে হয়তো উদিতকেই ফাঁসিয়ে দিল। ও কথা বললে ময়ূরবাহন নিজেই জালে জড়িয়ে পড়বে। তাতে আমাদের কি লাভ হবে? বরং শঙ্কর যদি এখনো বেঁচে থাকেন, তাহলে তো তার প্রাণ সংশয় হবে। আচ্ছা, ওই কাজ যে ময়ূরবাহনের, সে ব্যাপারে আপনি নিশ্চিত? অবশ্যই, ওই হাসি ময়ূরবাহনের, আমি হলপ করে বলতে পারি। কিন্তু আপনি তো তাকে চোখে দেখেননি। ওই হাসির আওয়াজ, ব্যাস, ও ছাড়া আর কোনো প্রমাণ নেই। না, তা নেই, কিন্তু জানি জানি এই কাজ ময়ূরবাহনের। এমন কাজ করার দুঃসাহস উদিতেরও নেই। কিন্তু ময়ূরবাহনকে শাস্তি দিতে গেলে তার অপরাধের প্রমাণ দিতে হবে সকলের সামনে। আর আপনি কি ভাবছেন ময়ূরবাহন সে কথা স্বীকার করবে? নিজের পক্ষে গোটা কত প্রমাণ খাড়া করে দেবে, কিন্তু তার ওই হাসি ছাড়া আর কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। অত প্রমাণের দরকার কি? রাজার হুকুমে আমরা তাকে ধরে এনে বন্দি করতে পারি বা কতল করতে পারি। রাজার হুকুমের জোর আছে, রাজা আইন মেনে চলতে বাধ্য নয়। তুমি বুঝছো না ধনঞ্জয়, তুমি বুঝছো না। রাজা হলেন দণ্ডমুণ্ডের কর্তা, তা আমি জানি, কিন্তু ময়ূরবাহন তো সামান্য প্রজা নয়। সে দেশের একজন গণ্যমান্য লোক।
রাজা সিংহাসনে বসতে না বসতেই যদি তাকে ধরে এনে কোতল করে, তাহলে দেশে কি পরিমাণ অশান্তির সৃষ্টি হবে ভেবে দেখো তো। উদিত এই নিয়ে দেশের লোককে খেপিয়ে তুলবে, তারপর ইংরেজ গভর্নমেন্টকে টেনে আনবে। এদিকে জাল রাজার ব্যাপারটা কোনো রকমের প্রকাশ পেয়ে গেলে কি হবে তুমি বুঝতে পেরেছো? তো আপনি কি করতে বলেন? আমার মতে এখন চুপচাপ বসে থাকাই ভালো। ময়ূরবাহন এমন দুঃসাহসিক কাণ্ড করে ধরা পড়ে যেতে পারত, তার মনে ভয় ঢুকবে, এমন কাজ এখন সে আর করবে না। তবে ময়ূরবাহন রাজাকে গুপ্ত হত্যার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা যদি সতর্ক থাকি সবাই মিলে, তাহলে সে আশঙ্কা নেই। আগে আমাদের নিশ্চিত হতে হবে যে শঙ্কর সিং শক্তিগড়েই আছেন, তারপরে তাকে উদ্ধারের মতলব ঠিক করতে হবে। এর মধ্যে কোনো রকমে ময়ূরবাহনকে ফাঁদে ফেলা যদি যায়। ইতিমধ্যে শঙ্কর সিংকে যদি তারা খুন করে ফেলে? সেটা করবে না। আপনি যে জাল রাজা তার একমাত্র প্রমাণ তাহলে লুপ্ত হয়ে যাবে। উদিত নিজের ভাইকে খুন করে আপনাকে সিংহাসনে বসাবে? এত বড় পাগল সে নয়। মহারাজ, চম্পা আপনার জন্য অন্দরমহলে অপেক্ষা করছে। না মানে অনেক রাত হয়েছে তো তাই। কি? চম্পা আমার জন্য এখনো জেগে বসে আছে? সত্যিই তো, আমি না ঘুমোলে যে বেচারির ঘুমোবার জো নেই। বাচ্চা মেয়েটির ওপরে কি অত্যাচার! সর্দার, তোমরা মন্ত্রণা চালাও, আমি চললাম। চলুন, আমিও আপনার সঙ্গে যাই। আজ রাতটাও আমাকে বসেই। না না সর্দার, তুমি ভারী ক্লান্ত হয়ে গেছো, যাও বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আজ না হয় রুদ্ররূপ আমার কাছে থাকবে। তা হয় না, আমাকে থাকতেই হবে। আমি হুকুম দিচ্ছি সর্দার, তুমি এখন বাড়ি গিয়ে বিশ্রাম করো। যাও, রাজার আদেশ দ্বিরুক্তি করো না। সেলাম মহারাজ। সকলে বিদায় নেওয়ার পরে গৌরীশঙ্কর নিজের ঘরের দিকে গেলেন। তার শরীর অবসন্ন হয়ে পড়েছে, কিন্তু সর্দার ধনঞ্জয়ের একটা কথা এখনো তার কানে বাজছে। ঝড়োয়া রাজ্য থেকে একসঙ্গে ফেরার সময় পথে অনেকক্ষণ নীরব ছিলেন সর্দার ধনঞ্জয়। তারপর হঠাৎই গম্ভীর মুখে প্রশ্ন করেছিলেন, রানীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল? গৌরীশঙ্কর কিছুতেই ধনঞ্জয়ের মুখের কালো ছায়া ভুলতে পারছিলেন না, কিন্তু রানী কস্তুরীর মুখ মনে করে কি এক তোলপাড় হচ্ছিল তার বুকের ভেতরে। না না, পরের বাগদত্তা স্ত্রীর কথা মন থেকে সরিয়ে দিতে চাইলেন গৌরীশঙ্কর, কিন্তু কস্তুরীর অপরূপ ছবি মন থেকে সরান কি করে? ওদিকে ঝড়োয়ার রাজপ্রাসাদের অন্তঃপুরে কস্তুরী আর কৃষ্ণা নিভৃত শয়নকক্ষে মনের কথা বলা বলি করছে। চোখে ঘুম নেই যে? কি ভাবা হচ্ছে জানতে পারি কি? কিচ্ছু না, তুই আমার পাশে এসেছো। এরই মধ্যে একলা শুতে ভালো লাগছে না? দূর হ পোড়ারমুখী। আচ্ছা, বিয়ের পরও তো তুমি এই বাড়িতে থাকতে পারো, তখন তো ঝিন্দ আর ঝরোয়া দুই রাজ্যই এক হয়ে যাবে। তিনি কি তোমাকে এখানে থাকতে দেবেন না? না না, তা কি করে দেবেন? তাকে তো সিঙ্গরই থাকতে হবে। এ বাড়ি তখন শূন্য পড়ে থাকবে জানো। তুই তখনই বাড়িতে থাকিস, আমি রোজ কিস্তা নদী পার হয়ে তোকে দেখে যাব। তা কি করে হবে? তোমার স্বামী তোমাকে নিজের রাজ্যে নিয়ে যাবেন, আমার স্বামীও আমাকে নিজের ভাঙা ঘরে নিয়ে গিয়ে পড়বে। ও কথা থাক, ভাবলেই মন খারাপ হয়ে যায়। শোনো, তাকে আজ কেমন দেখলে বলো? আগে তুই বল, তোর কেমন লাগলো? আমার আর লাগালাগি কি? ভালো লাগলেও তো তুমি আর প্রাণে ধরে কাউকে ভাগ দিতে পারবে না। আমার প্রিয় সখীকে তিনি কেড়ে নিয়ে যাচ্ছেন, আর আমায় খালি শাস্তি দেবেন বলে ভয় দেখিয়েছেন। তোর সখীকে তোর কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আচ্ছা এবার বল না, তোর কেমন লাগলো ওকে? দেখো, ওর নামে অনেক কথাই তো এতদিন আমাদের কানে এসেছে। কথাগুলো অবিশ্বাস করিনি, কারণ রাজপুত্রেরা অমনই হয় বলে জানতাম। কিন্তু জানো, আজ তাকে সামনাসামনি দেখে মনে হলো যে এতদিন যা শুনেছিলাম সে সব মিথ্যে। আজ একটিবার মাত্র ওকে দেখে আমার মনে শান্তি ফিরে এসেছে।
পুরুষ মানুষ মন্দ না ভালো তা তার চোখের চাউনি দেখে ধরা যায়। আজ উনি এমন করে তোমার দিকে চাইলেন, মনে হলো যেন চোখ দিয়ে তোমার আরতি করছেন। যার মনে স্ত্রীলোক সম্বন্ধে লোভ আছে সে কখনো অমন করে চাইতে পারে না। জানিস, যতদিন ওকে দেখিনি ততদিন মনে হতো ওর সম্পর্কেও সব অভিযোগ সত্যি, কিন্তু এখন আর সেসব বিশ্বাস হয় না। একটা কথা ভাবছি। কি কথা? না থাক, বলবো না। আমার কাছে মনের কথা লুকালে কিন্তু ভারী রাগ করব। লক্ষ্মীটি, বলো। ভাবছি আবার কবে দেখতে পাবো। হায় হায়, 3 ঘন্টাও হয়নি, এর মধ্যেই না দেখে থাকতে পারছো না? মা, তুই যে রোজ বিজয়লালকে দেখিস, একদিন ঘোড়ায় চড়ে তোর জানলার সামনে এসে না দাঁড়ালে সারা দিন ছটফট করে বেড়াস, সে বুঝে কিছু নয়। আমার কথা ছাড়ো, অভ্যেস হয়ে গেছে। কিন্তু তোমার এর মধ্যেই এই অবস্থা? তুমি তো শকুন্তলাকেও হার মানালে গো। সত্যি বল না, আবার কবে দেখা হবে? বিয়ের রাতে। ও, অতখানি সবুর সইবে না বুঝি? তার আগেই দেখতে হবে। আচ্ছা বেশ, মন্ত্রীমশাইকে বলি তিনি রাজাকে নিমন্ত্রণ করে পাঠান। না না, ওভাবে না, কেউ জানবে না। কৃষ্ণা, তুই একবার দেখা করিয়ে দে না। আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু কাজটা তো সহজ না, ভাবতে হবে। আমাকে একবার আমার মন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে বাড়ি গিয়ে। আমার মন্ত্রী এই ব্যাপারে সাহায্য করতে পারবে। হ্যাঁ রে, তুই বিজয়লালকে খুব ভালোবাসিস না? সবসময় তার কথা ভাবিস। আচ্ছা, দেখা হলে কি করিস? হ্যাঁ, ভাবি তার কথা। আর দেখা হলে হাসি, কথা বলি, গল্প করি। আচ্ছা, এবার ঘুমো। আচ্ছা, একটা কথা, তোমাদের দেখা সাক্ষাৎ আমি ঘটাতে পারি, কিন্তু লোকে জানতে পারলে তোমার নিন্দে হবে না তো? কেন? আমার স্বামীর সঙ্গে যদি আমি দেখা করি তাহলে কার কি বলবার আছে? আর আমার কাজের সমালোচনাই বা করে কে? গৌরীশঙ্করকে নিয়েই যে এত আলোচনা তা গৌরীশঙ্কর জানতেও পারলেন না, কিন্তু তার মন উতলা হয়ে রইল। শুধু ভাবতে লাগলেন কে তিনি। যদি শঙ্কর সিংকে উদ্ধার করা হয় তাহলে গৌরীশঙ্কর রায় নামধারী যুবককে ছদ্মবেশে মুখ লুকিয়ে এই দেশ ছাড়তে হবে। কস্তুরীবাইয়ের সঙ্গে তো শঙ্কর সিং এর বিয়ে হবে। তখনই অপরিচিত বাঙালি যুবককে আর কেই বা মনে রাখবে? কস্তুরী কি কিচ্ছু জানতে পারবে না? সানডে সাসপেন্সে শুনলেন ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ প্রবুদ্ধ ঘোষ, তত্ত্বাবধান ইন্দ্রাণী, গল্প পাঠে দীপ, গৌরীশঙ্কর রায় সত্যম ভট্টাচার্য, সর্দার ধনঞ্জয় চন্দন সেন, রানী কস্তুরীবাই সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দেওয়ান বজ্রপাণির ভূমিকায় শ্রী জগন্নাথ বসু, ময়ূরবাহন অগ্নি, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। অন্যান্য ভূমিকায় দীপ, সায়ন ভট্টাচার্য, মোহর, ডানা এবং মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অঙ্কন গ্রিনিং ট্রি। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, বিশেষ সহযোগিতায় অর্ণব, সৃষ্টি, অভিজ্ঞান এবং দেবার্ঘ। শব্দগ্রহণ ও পরিচালনায় ইন্দ্রাণী এবং অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। আগামী সপ্তাহে ঝিন্দের বন্দির দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125।
আরে কে সর্দার ধনঞ্জয় নাকি? হ্যাঁ, তোমার বিরহে আমরা যে হে দিয়ে মরছিলাম সর্দার। বন মে ঢুন্ডিয়ে বধুয়া কাহা গই। তা এতদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার নেই ময়ূরবাহন, পথ ছাড়ো। আরে আরে আরে, চললে যে, আমি তো তোমার বন্ধু, দুটো কথা বলবে না আমার সঙ্গে? আরে তোমার সঙ্গে ওটি কে? আপাদ মস্তক ঢাকা ছদ্মবেশী মানুষটা কে? হ্যাঁ, কোন জাতীয়? স্ত্রী জাতীয় সর্দার। বুড়ো বয়সে একই রোগ তোমার। শঙ্কর সিং শেষে তোমার চরিত্রেও ঘুম ধরিয়ে দিল। আরে ইস। ময়ূরবাহন, পথ ছাড়ো, আর এক পা এগোলে এই রিভলভারের গুলিতে এক্ষুনি তোমাকে উড়িয়ে দেবো। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। ঝিন্দ ঝড়োয়া রাজ্যের ভেতরে এখনো রেলপথ নেই। ছোট লাইনের রেলপথ ঝিন্দের বাইরের দরজা অবধি যাত্রীদের পৌঁছে দিয়ে যায়। ঝিন্দের 30 মাইলের মধ্যে আর একটি মাত্র স্টেশন, ঝড়োয়া। উঁচু পাহাড়ের কোলে ছোট্ট ঝিন্দ রেল স্টেশনটি খেলনার মতো মনে হয়। এখান থেকেই পাহাড়ের একের পর এক আকাশ ছোঁয়া শৃঙ্গ আকাশের একদিক পুরো আড়াল করে দিয়েছে। নারকেলের মধ্যে যেমন শ্বাস থাকে, তেমনি পাহাড়গুলির ভেতরে ঝিন্দ ঝড়োয়া লুকিয়ে আছে। ঝিন্দ স্টেশনের সামনে থেকেই একটা সরু পথ পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা হয়ে ওপরের দিকে উঠেছে। স্টেশনের আশেপাশে দু একটা দোকান। দিনে আর রাতে দুবার ট্রেন আসে, তখন কয়েকজন যাত্রী থাকে। বাকি সময় এই স্থানটি নিশ্চিন্ত মনে ঝিমোতে থাকে। দুপুরবেলা স্টেশন মাস্টার স্বরূপ দাস আরাম করে ঘুমোচ্ছিলেন। তখনই দূর থেকে ট্রেনের বাঁশি শোনা গেল। ধীরে সুস্থে উঠে স্বরূপ দাস চোখে চশমা আর মাথায় পাগড়ি পরে গম্ভীর মুখে প্ল্যাটফর্মে এলেন। ট্রেন থামল, যাত্রীরা নামল। স্টেশন মাস্টার স্বরূপ দাস যাত্রীদের টিকিট পরীক্ষা করলেন। তারপর আবার ধীরে সুস্থে এসে নিজের ঘরে বসলেন। 20 বছর ধরে এই রুটিন চলছে। স্বরূপ দাসের ধারণা, তাঁর কৃপায় বাইরের লোকরা ঝিন্দে প্রবেশ করতে পারে, তাই তিনি সব সময় একটা গাম্ভীর্য বজায় রাখেন। যাত্রীরা কেউ কিছু জিজ্ঞাসা করলে অবজ্ঞার সঙ্গে তাদের দিকে তাকান, কিন্তু উত্তর দেন না। আজ স্বরূপ দাস ঘরে এসে বসার পরেই একজন লোক দরজায় এসে দাঁড়ালো। স্টেশন মাস্টার, এখনই আমার দুটো ভালো ঘোড়া চাই। বিরক্ত মুখ তুলে তাকাতেই স্বরূপ দাস দেখলেন দরজায় দাঁড়িয়ে সর্দার ধনঞ্জয় ছেত্রী। মাথায় প্রকাণ্ড পাগড়ি, কানে দুটো রুবি জ্বলছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্টেশন মাস্টার স্বরূপ দাস ধনঞ্জয়কে সালাম ঠুকল। শুনতে পাচ্ছ না? এখন এই দুটো ঘোড়া চাই আমার, ঝিন্দে যেতে হবে। হুকুম। মিনিট 10 পরে হাঁপাতে হাঁপাতে ফিরলেন স্টেশন মাস্টার। আগে ভাগ্য ভালো, দুটো ঘোড়াই পেয়েছি। জিন চড়িয়ে সরাইখানার ফটকের কাছে দাঁড়িয়ে আছে। এই নাও, 10টা টাকা রাখো, গোলমাল করো না। ঘরে গিয়ে দরজা বন্ধ রাখো, খবরদার উঁকি দেবে না। যাও। হ্যাঁ আগে সর্দার, হুকুম। আসুন বাবুজি, বেরিয়ে আসুন, রাস্তা সাফ। গাড়ি থেকে নেমে এলেন গৌরীশঙ্কর। সাহেবী পোশাক, মাথার টুপিতে মুখের ওপর দিক ঢাকা, আর ওভারকোটের কলারে মুখের নিচের দিক ঢাকা। গৌরীশঙ্করকে নিয়ে স্টেশনের বাইরের দরজার দিকে খানিক এগিয়েই ধনঞ্জয় আবার স্টেশন মাস্টারের ঘরের সামনে ফিরে গেলেন।
মাস্টার, ঘরে আছো? আগে হুজুর। উঁকি মারোনি তো? না হুজুর, উকি মারিনি। হুঁশিয়ার, কিছু বুঝে থাকলেও কারোর কাছে একটা কথাও বলবে না, আর যদি বলো তাহলে গর্দান থাকবে না, বুঝেছ? জি হুজুর। ধনঞ্জয় আর গৌরীশঙ্কর স্টেশন থেকে বেরিয়ে সরাইখানার সামনে থেকে দুটি ঘোড়ায় চড়লেন। পার্বত্য পথ। গৌরীশঙ্কর অবাক বিস্ময়ে দেখছেন, যত উপরে উঠছেন চারপাশের দৃশ্য ততই বিচিত্র আর সুন্দর হয়ে উঠছে। পথের একধারে খাড়া পাহাড় বহু ওপরে উঠে গেছে, অন্য ধারে অতল খাদ, মাঝখানে সরু ঢালু পথ সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুরে ফিরে উপরে উঠছে। পাহাড়ের গা কোথাও রুক্ষ কর্কশ, কোথাও বন জঙ্গলে ঢাকা। পাহাড়ের গায়ে জায়গায় জায়গায় ফেটে জল বেরিয়ে আসছে। কাকের চোখের মতো স্বচ্ছ সেই পাহাড়ি ঝর্ণার জল। কোথাও রাস্তা জুড়ে বন্য ফলের গাছ লাল লাল ফলে ভরে আছে। সূর্য অস্ত যাচ্ছে, ঝর্ণার জল সেই রোদের আভায় ঝকঝক করছে, যেন সোনালি ফিতে কেউ পাহাড়টাকে মুড়ে রেখেছে। গৌরীশঙ্কর ঘোড়া থামালেন। মাথার টুপি খুলে মুগ্ধ চোখে ঝর্ণার দিকে তাকিয়ে গৌরীশঙ্কর বললেন, সর্দার, তোমাদের রাজ্য সত্যি রাজা হবার মতো দেশ। তুমি কুমার সম্ভব পড়েছ? ভাগীরথী নির্জর শিকারানাং ভোরা মোহকম্পিত দেব দারু যদ্বায়ুরানিষ্ঠ মৃগৈ কিরতৈ রাসেব্বতে ভিন্ন শিখণ্ডী বরহ। আহ, টুপিটা একেবারে খুলে ফেললেন যে, শেষে তীরে এসে তরি ডোবাবেন নাকি? টুপি পড়ুন, টুপি পড়ুন। সে না হয় পড়ছি, কিন্তু এখানে আশেপাশে লোক কই? একটু তাড়াতাড়ি গেলে হয় না? না, ট্রেনের যাত্রীরা সবাই এগিয়ে আছে। অন্ধকার হোক, তখন জোরে ঘোড়া চালালেই হবে। আচ্ছা, আগা ঘোড়া কি চড়াই উঠতে হবে? তোমাদের রাজ্যটা কি পাহাড়ের টঙে? না না, আরো মাইল 7-8 উঠতে হবে। সিরপাত সরাইয়ের পর থেকে উতরাই নামতে হবে, তবে যতটা উঠতে হবে ততটা নামতে হবে না। আচ্ছা আচ্ছা, সর্দার, ওই ঝর্ণাটার নাম কি? এত বড় ঝর্ণা আমি আর কোথাও দেখিনি। ওটা কিন্তু সামান্য ঝর্ণা নয়। আমাদের রাজ্যের প্রধান নদী কিস্তা এইখানে ঝর্ণা হয়ে রাজ্য থেকে ঝরে পড়ছে। কিস্তার উৎস রাজ্যের অন্য প্রান্তে, সেখান থেকে বেরিয়ে রাজ্যের বুক চিরে এখানে এসে চঞ্চলা অপসরীদের মতো পাহাড়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। আরে বাহ সর্দার, তোমার প্রাণেও পদ্ম এসে পড়েছে দেখছি। তবে আর ভাবনা নেই। আচ্ছা, ঝিন্দ সি লেভেল থেকে কতটা উঁচুতে? 4000 ফুটের একটু কম, তবে চারধারের পাহাড়গুলো আরো উঁচু। দেখুন, ওই দিকে পাইনের গাছ, সরু গাছগুলো সারবন্দি হয়ে কেমন দাঁড়িয়ে আছে। গাছগুলোর নিচের দিকটা যেন অদৃশ্য। গৌরীশঙ্কর আর ধনঞ্জয় ঘোড়ায় চড়ে যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে। খাদের অন্ধকার থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ওপরের দিকে তখনও অল্প আলো রয়েছে, কিন্তু নিচের উপত্যকায় রাত নেমেছে। ঘোড়ার খুরের শব্দ শুনে গৌরীশঙ্কর তাড়াতাড়ি টুপিটা টেনে মুখের উপর নামালো। সামনের বাঁকের মুখে গৌরীশঙ্কর আর ধনঞ্জয়ের ঘোড়া যেই ঘুরেছে, অমনি একজন অশ্বারোহী দ্রুত বেগে এগিয়ে এলো। কুচকুচে কালো ঘোড়া, তার মুখ ও লাগাম ফেনায় সাদা হয়ে গেছে। ঘোড়ার সওয়ারি নির্দয়ভাবে তার উপর চাবুক মারছে। ময়ূরবাহন, পথ ছেড়ে দিন, ও বেরিয়ে যাক। গৌরীশঙ্কর আর ধনঞ্জয় ঘোড়া নিয়ে রাস্তা ছেড়ে সরে দাঁড়াবার আগেই কালো ঘোড়াটা সওয়ারি সমেত প্রচন্ড গতিতে তাদের উপর এসে পড়ল। ঝড়ের গতিতে বেরিয়ে যেতে যেতেও আচমকা ঘোড়াটা থমকে দাঁড়িয়ে পড়ল।
সঙ্গে সঙ্গে উচ্চ কণ্ঠে হাসির আওয়াজ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলল। আরে কে ও? সর্দার ধনঞ্জয় নাকি? হ্যাঁ, তোমার বিরহে আমরা যে হে দিয়ে মরছিলাম সর্দার। বন মে ঢুন্ডিয়ে বধুয়া কাহা গই। তা এতদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার নেই ময়ূরবাহন, পথ ছাড়ো। আরে 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 চললে যে, আমি তো তোমার বন্ধু, দুটো কথা বলবে না আমার সঙ্গে? আরে তোমার সঙ্গে ওটি কে? আপাদ মস্তক ঢাকা ছদ্মবেশী মানুষটা কে? হ্যাঁ, কোন জাতীয়? স্ত্রী জাতীয় সর্দার। বুড়ো বয়সে একই রোগ তোমার। শঙ্কর সিং শেষে তোমার চরিত্রেও ঘুণ ধরিয়ে দিল। আরে ইস! ময়ূরবাহন, পথ ছাড়ো। তা কি হয় সর্দার? তুমি সেই আদমের যুগের একটা বুড়ো। তুমি একটা ছোকরিকে নিয়ে পালাবে আর আমি জোয়ান মার্দ তা চুপ করে দাঁড়িয়ে দেখবো? না না না, এ হতে পারে না সর্দার, বিলকুল না মনসুর। পথ ছাড়বে না? আহা, ছাড়বো বই কি। তার আগে একবার তোমার পিয়ারিকে দেখবো তো। কই দেখি 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 দেখি। খবরদার, আর এক পা এগোলে এই রিভলভারের গুলিতে এক্ষুনি তোমাকে উড়িয়ে দেবো। ময়ূর বাহনের মুখ রাগে অপমানে কালো হয়ে উঠল। একটু পিছিয়ে গিয়ে সে বলল, খামোশ। আজ জিতে গেলে সর্দার। তোমার পিয়ারির মুখ দেখার শখ হচ্ছিল, তা থাক, আরেকদিন হবে ক্ষণ। ও ভালো কথা, তোমার শঙ্কর সিং ভালো আছে তো? অভিষেক ঠিক সময় হচ্ছে আশা করি। এইবার তার অভিষেক না হলে আমরা খুব দুঃখ পাবো বলে দিলাম, কিন্তু খুব সাবধানে আটকে রেখো তাকে, আবার না পালায়। এক কাজ করতে পারো সর্দার, শঙ্কর সিং যখন পরের ইঁটো খেতে এতই ভালোবাসে, কতগুলো বিয়াহি অরেদ ধরে এনে তার মহালে পুড়ে রেখে দাও না। তাহলেই শঙ্কর সিং আর কোথাও যাবে না। ভেবে দেখো সর্দার, রাজা হলে সেই ঝাড়োয়ার রাজকুমারীকে বিয়ে করতে হবে। সেই সোঁদা ফুল শঙ্কর সিং এর কি ভালো লাগবে তার চেয়ে। অসভ্য কুত্তা, ফের যদি ওই নাম মুখে আনিস তাহলে গুলি করে তোর খুলি উড়িয়ে দেবো। বেনিয়া বান্দার বাচ্চা, চল। বেয়াদব শয়তান। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হয়ে এলো। এতক্ষণের উত্তেজনায় ঘেমে উঠেছিলেন ধনঞ্জয়। রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। লোকটা কে সর্দার? ময়ূরবাহন, উদিত সিং এর ইয়ার। উদিতের শনিও বটে, উদিতের চেয়েও বেশি বদমাস। সে যাই বলো, লোকটার চেহারাখানা সত্যি ময়ূর বাহনের মতোই। কি নাক, কি মুখ চোখ, আর অদ্ভুত ঘোড়সাওয়ার। ইচ্ছে হচ্ছিল এখানেই ওকে শেষ করে দিই, কেন যে দিলাম না কে জানে। যাক, আর দেরি করে কাজ নেই। রাত্রির হয়ে গেছে, এখনো প্রায় অর্ধেক পথ বাকি। মাঝ রাতের মধ্যে সিংগড়ে পৌঁছানো চাই। সর্দার, বলছি ঝড়োয়ার রাজকুমারীর সঙ্গে বিয়ের কথা কি বলছিল? ঝাড়োয়ার বর্তমান রাজা নেই। মৃত রাজার একমাত্র মেয়ে কস্তুরীবাই এখন রাজ্যের উত্তরাধিকারী। ঝিন্দের মহারাজ ভাস্কর সিং মৃত্যুর আগে কুমার শঙ্করের সঙ্গে কস্তুরীবাইয়ের বিয়ে স্থির করে গেছেন। কথা আছে যে শঙ্কর সিং এর অভিষেকের দিনই কস্তুরীবাইয়ের সঙ্গে তার তিলক হবে। নাবালক রানী? তাহলে ঝড়োয়া রাজ্য চলছে কি করে? মন্ত্রী আছেন, দেওয়ান আছেন, আইন আছে। রাজার অভাবে কি রাজ্যের কাজ আটকায়? তা বটে। আচ্ছা, রানীর বয়স কত? 19-20 হবে। চলুন তাড়াতাড়ি। ফটকের ঘড়িতে যখন মাঝরাতের ঘণ্টা পড়ছে, তখন ধনঞ্জয় আর গৌরীশঙ্কর ক্লান্ত হয়ে রাজপ্রাসাদের সামনে দাঁড়ালেন। প্রহরী, গেট খুলে দাও, আর রুদ্ররূপকে খবর পাঠাও জলদি। আর শোনো, কোনো গোলমাল হয়নি তো? প্রহরীর উত্তরে নিশ্চিন্ত হলেন সর্দার ধনঞ্জয়।
উদিত সিং রোজ মহলে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জেনে তাঁর দুশ্চিন্তা কমল। ধনঞ্জয় প্রহরীকে বললেন, প্রহরী, আর ভাবনার কারণ নেই, পাহারা সরিয়ে নাও। কাল থেকে পাহারার দরকার নেই, কিন্তু তুমি সজাগ থেকো। গৌরীশঙ্করকে নিয়ে ধনঞ্জয় মহলে প্রবেশ করলেন। তিনি জানতে পারলেন না যে তাঁর বারণ সত্ত্বেও স্টেশন মাস্টার স্বরূপ দাস এক গোপন বার্তা পাঠিয়ে দিয়েছে শত্রুপক্ষকে। ধনঞ্জয় স্টেশন থেকে বার হতেই স্বরূপ দাস দ্রুত টেলিগ্রাফ অফিসে পৌঁছে গেছিল। তারপর টেলিগ্রাফের ফর্ম ভর্তি করে তাতে লিখেছিল, আলু পৌঁছেছে, সঙ্গে অন্য একটি মাল আছে, চেনা গেল না। ঘোড়ার পিঠে ঝিন্দ রওনা হলো। সকালে গৌরীশঙ্করের ঘুম ভাঙল সর্দার ধনঞ্জয়ের ডাকে। ধনঞ্জয় তাকে বলে দিলেন যে একে একে দেওয়ান, মন্ত্রী, রাজবৈদ্য এবং রাজমহলের অন্য লোকেরা আসবে। গৌরীর বুক ধড়াস ধড়াস করতে লাগল, কারণ এইবার তার রাজার অভিনয় শুরু হবে। সুদূর কলকাতায় ছেড়ে আসা দাদা আর বৌদির মুখ মনে করে সাহস জোগাড় করতে চাইলেন গৌরীশঙ্কর। ধনঞ্জয় তাঁকে যথাসাধ্য সাহস দিতে লাগলেন পাশে দাঁড়িয়ে। কোনো ভয় নেই, আমি আছি। দেওয়ান বজ্রপাণি ঘরে প্রবেশ করলেন। তার বয়স 70-এর কাছাকাছি, রিজু, সৌম্যদর্শন। বজ্রপাণি ঘরে ঢুকেই হাত তুলে গৌরীকে আশীর্বাদ করলেন। তারপর বললেন, কুমারাজ কেমন আছেন? জ্বর বোধ করি আর নেই? আজ কুমার ভালোই আছেন। ডাক্তার গঙ্গানাথের ওষুধে কাজ হয়েছে বলতে হবে। আজ বোধহয় কুমার বাইরের লোকের সঙ্গে দেখাও করতে পারবেন। সেটা উচিত হবে কিনা ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নেওয়া দরকার। সে তো নিশ্চয়ই। ডাক্তারকে জিজ্ঞাসা না করে কোনো কাজ তো হতে পারে না। অভিষেকের আর মাত্র অল্প দিন বাকি, এখন সাবধানে থাকতে হবে তো। কুমার, তাহলে এখন শয্যা থেকে উঠুন, আমার পুজো বাকি আছে। গৌরীকে আশীর্বাদ করে বিদায় নিলেন দেওয়ান বজ্রপাণি। ব্যাপার কি? আমার আবার অসুখ হলো কবে? আপনি আজ 25 দিন অসুখে ভুগছেন কুমার। মাঝে অবস্থা বেশ খারাপ হয়েছিল, এখন ভালো আছেন। রাজবৈদ্য এসে দেখে গেলেই বুঝতে পারবেন যে আপনি বাইরের লোকের সঙ্গে দেখা করার অবস্থায় আছেন কিনা। বুঝেছি, কিন্তু আমার অসুখটা কি হয়েছিল? অত্যন্ত বেশি মদ খাওয়ার জন্য আপনার লিভার পাকতে বসেছিল। মন্দ ব্যাপার না তো। একেই বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। হাসি নয়, কথাগুলো মনে রাখবেন, বেফাস কিছু না বেরিয়ে যায়। নিন, এবার বিছানা ছেড়ে উঠে পড়ুন। গৌরীশঙ্কর বিছানা ছেড়ে ওঠার পরেই একজন 12-13 বছরের মেয়ে ঘরে ঢুকল। ফুটন্ত গোলাপের মতো সুন্দর হাসি হাসি মুখ, লাল ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তোর মতো অল্প দাঁতের সারি দেখা যাচ্ছে। মেয়েটি গৌরীশঙ্করের কাছে এসে মিষ্টি সুরে বলল, কুমার, স্নানের আয়োজন করা হয়েছে। গৌরী অবাক হয়ে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে ধনঞ্জয়কে কাছে ডাকল। সর্দার, মেয়েটি কে? ধনঞ্জয় মেয়েটিকে ঘরের বাইরে যেতে বললেন। তারপর গৌরীশঙ্করকে বললেন, এ আপনার খাস পরিচারিকা, নাম চম্পা। খাস পরিচারিকা? কিরকম? রাজার অন্দরমহলে পুরুষ প্রবেশ করতে পারে না। রাজবংশীয় পুরুষ আর আমরা কয়েকজন শুধু ঢুকতে পারি। অন্দরমহলে চাকর বাকর সব স্ত্রীলোক। আপনি যতদিন এখানে থাকবেন তারাই আপনার যত্ন করবে। এ আবার কি হাঙ্গামা! আচ্ছা, মেয়েটিকে দেখে তো দাসী মনে হলো না, ভদ্র ঘরের মেয়ে। চম্পা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। ওর বাবা ত্রিবিক্রম সিং ঝিন্দের একজন বনেদি বড় লোক। আসলে রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার অন্দরমহলের পরিচারিকা করে রাখতে পারলে গর্ববোধ করে। এটা একটা মস্ত মর্যাদা। অবশ্য ঠিক পরিচারিকা না, রানীদের কাছ থেকে সহবত শেখাই আসল উদ্দেশ্য। কিছু মনে করো না সর্দার,
কিন্তু এরকম ব্যবস্থায় মেয়েদের অনিষ্ট হবার সম্ভাবনা নেই, বিশেষত শঙ্কর সিংয়ের মতন চরিত্রের লোক। বাস্তবে কখনো এদের অনিষ্ট হয়নি। আর শঙ্কর সিংয়ের একটা মস্ত গুণ ছিল যে তিনি নিজের অন্তর্মহলের কোনো স্ত্রীলোকের দিকে তাকাতেন না। মেয়েটি চমৎকার কিন্তু। হ্যাঁ, চম্পা এখনো বড্ড ছেলে মানুষ। ত্রিবিক্রম সিং কেন যে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে কে জানে। কেন? মেয়েটির বিয়ের বয়স তো হয়েছে। এদেশে কোনো মেয়ে পূর্ণ যৌবনবতী না হলে তার বিয়ে হয় না। পর্দা প্রথা নেই, মেয়েরা নিজেরাই নিজেদের বর খুঁজে নেয়। তারপর অবশ্য বাপ মার অনুমতি লাগে। বাংলার চেয়ে ভালো বলতে হবে। স্নান সেরে গৌরীশঙ্কর যে ঘরে গিয়ে আহারে বসল, সেই ঘরের জানলার নিচ দিয়ে কিস্তার জল বয়ে চলেছে। জানলার বাইরে রোদে উজ্জ্বল দৃশ্য। এমন দৃশ্য বাংলায় চোখে পড়ে না। দূরে পরিষ্কার আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা, কাছেই আলো ঝলমলে পার্বত্য নদী। নদীর দুই কূলে দুটি সমৃদ্ধ রাজ্য। নদীর ওপরে একটি সরু সেতু। নদীতে অজস্র ছোট ছোট নৌকো ছোটাছুটি করছে। হে কোন অমরাবতীতে আমাকে নিয়ে এলে সর্দার? মনে হচ্ছে যেন সেই কবেকার প্রাচীন সুন্দর ভারতবর্ষে ফিরে গেছি। অমরাবতী দেখতে চান? আসুন, আমার সঙ্গে প্রাসাদের ছাদে আসুন। সর্দার ধনঞ্জয়ের সঙ্গে প্রাসাদের ছাদে উঠে সমগ্র ঝিন্দ ঝড়োয়া রাজ্য দেখতে পেলেন গৌরীশঙ্কর। সামনে দেখা যাচ্ছে ঝড়োয়ার রাজপ্রাসাদ, শ্বেতপাথরের প্রকাণ্ড রাজভবন, ঝিন্দের রাজভবনের যমজ। তার চারদিকে 4টি উঁচু গম্বুজ। ঘাটের দিকে তাকালে বোঝা যায় আসন্ন অভিষেক উৎসবের ছোঁয়া লেগেছে সেখানেও। বহু দূরে পূব দিকে, যেখানে নদী শেষ হয়েছে বলে মনে হয়, সেখানে একটা পুরনো কেল্লা। ওইটা কি কেল্লা? কেল্লাই বটে। ওর নাম শক্তিগড়। প্রায় 300 বছর আগে রাজা শক্তি সিং তৈরি করেছিলেন। স্বর্গীয় মহারাজ ভাস্কর সিং তার ছোট ছেলে উদিতকে ওই সম্পত্তিটি বাবুয়ান হিসেবে দিয়ে গেছেন। বাবুয়ান কি? রাজার ছোট ছেলেরা যারা সিংহাসনে বসতে পারেন না, তারা উচিত মর্যাদার সঙ্গে কিছু কিছু সম্পত্তি পেয়ে থাকেন। সেটাকেই বাবুয়ান বলে। উদিত সিং ওখানেই থাকে। তাছাড়া সিংগড়ে তার আরেকটি বড় বাগানবাড়িও আছে, সেখানেও মাঝে মাঝে এসে থাকে। রাজার ছোট ছেলেরা সাধারণত রাজদরবারে বড় বড় সম্মানের পদ অধিকার করে থাকেন। এই উদিত সিং কোন পদ অধিকার করে আছেন? রাজ্যের সবচেয়ে বড় পদটা, তার উপরেই তো উদিতের সবচেয়ে লোভ। কিন্তু ধনঞ্জয় ছেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তাকে এই পদের আশা ছাড়তে হবে। গৌরীশঙ্কর আর ধনঞ্জয় ছাদ থেকে নিচে নেমে রাজদরবারে বসলেন। বিশাল ঘর, চারদিকে অনেক জানলা ও দরজা। মেঝেতে 4 ইঞ্চি পুরু পারস্যের কার্পেট পাতা। রাজার বসার জন্য ঘরের ঠিক মাঝখানে সোনার কাজ করা মখমলে ঢাকা একটি আবলুস কাঠের চেয়ার। দেয়ালের গায়ে পর্দা ঢাকা দেওয়া বড় বড় ভিনিসীয় আয়না। একটু পরেই ডাক্তার গঙ্গানাথ এলেন। গৌরীকে অভিবাদন জানিয়ে হাসি মুখে তার পাশে এসে বসলেন। নাড়ি দেখলেন, তারপর গৌরীর লিভার আর জিভ পরীক্ষা করে খুবই খুশি হয়ে উঠলেন। এবার কুমারকে বাংলা থেকে ধরে এনেছি। এতদিন বাংলায় থেকে হাওয়া বদল করেছেন বলেই কুমারের স্বাস্থ্যের এত উন্নতি হয়েছে। আরো 2-1টা প্রশ্ন করে গৌরীশঙ্করের স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার চলে যাবার পরে গৌরীশঙ্কর জিজ্ঞাসা করল, ডাক্তার সব কথা জানে না বুঝি, তাই না? গঙ্গানাথ খুব উঁচু দরের ডাক্তার, কিন্তু বড্ড বেশি কথা বলে। যেটুকু না বললেই নয় সেটুকু বলেছি। ডাক্তার যখন জাল রাজকুমারকে ধরতে পারেনি, তখন আর ভয় নেই। ধনঞ্জয়ের আনন্দ শেষ হবার আগেই
রুদ্ররূপ খবর নিয়ে এলো যে কুমার উদিত সিং আসছেন। ঘরে ঢুকে উদিত কিছুক্ষণ নিষ্পলক গৌরীশঙ্করের মুখের দিকে তাকিয়ে রইলেন। অবিশ্বাস, বিস্ময় ও উত্তেজনায় তার সুন্দর মুখখানা বিকৃত দেখাতে লাগল। ঘরে এক অস্বস্তিকর নীরবতা। একেই বলে ভালোবাসা। আপনি সেরে উঠেছেন দেখে কুমার উদিতের হৃদয় এতই পূর্ণ হয়ে উঠেছে যে তার মুখ থেকে আর কথা সরছে না। ধনঞ্জয়ের দিকে আগুনে দৃষ্টিতে তাকিয়ে উদিত গৌরীর সামনে হাঁটু গেড়ে বসে গৌরীর ডান হাত নিয়ে নিজের কপালে ঠেকালো। সর্দার, ভাই আমার সাত সকালে এসে আমার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে। তুমি একটু শরবতের ব্যবস্থা করো ওর জন্য। উদিত, তুমি কি একলা এসেছো ভাই? ময়ূরবাহন এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। এ কি, বাইরে কেন? এখানে নিয়ে এলেই তো পারতে। ময়ূরবাহন এলো না বুঝি? বড় লাজুক কি না? আর লজ্জা তো তার হবারই কথা। কত মদ যে আমাকে গিলিয়েছে, ভাগ্যে ঠিক সময় সামলে নিয়েছি। নইলে তুমিই তো সিংহাসনে বসতে উদিত। লিভার পাকলে কি আর বাঁচতাম? আমি উঠি, আমাকে একবার শক্তিগড় যেতে হবে। সে কি, কাল বাদে পরশু কুমারের অভিষেক। আপনার সঙ্গে কত পরামর্শ রয়েছে। না 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 না, আপনি এখন চলে গেলে লোকে কি বলবে? লোকে ভাববে যে দাদার অভিষেকে ভাইয়ের মত নেই। আর অভিষেকের সব বিধি তো আপনি জানেনই। সকালবেলা পঞ্চতীর্থের জলে স্নান করে রাজবংশীয় সব জহরত পরে রাজা অভিষেক সভায় গিয়ে হোমে বসবেন। হোম শেষ করে পুরোহিতের আঙুলের রক্তটিকা পরে রাজা বাইরে আসবেন। তখন অভিষেক সম্পন্ন করে শোভাযাত্রা আরম্ভ হবে। রাজা প্রথমে হাতির ওপরে সোনার হাওদায় থাকবেন, তারপরের হাতিতে রূপোর হাওদায় আপনি থাকবেন। নগর পরিভ্রমণের পরে রাজা ফিরে এলে দরবার বসবে। দরবারে প্রথমেই ঝাড়োয়ার রাজকুমারীর সঙ্গে রাজার তিলক হবে। তিলক শেষ হলে ভারত সম্রাটের অভিনন্দন বার্তা পাঠ করা হবে। তারপর অন্য রাজা রাজড়াদের পাঠানো বার্তা পাঠ করা হবে। রাজ্যময় 7 দিন ধরে উৎসব, খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ, মল্লযুদ্ধ, বাইজির নাচ, সন্ধ্যের পরে নৌবিহার। শুনতে শুনতে উদিতের মুখ ক্রমশ আরো কালো হয়ে উঠছিল। এমন সময় এক চাকর সোনার থালার উপর কাচের পানপাত্র নিয়ে প্রবেশ করল। পানপাত্র উদিতের হাতে তুলে দিতে দিতে গৌরীশঙ্কর বললেন, নাও উদিত, খাও। আমারও লোভ হচ্ছে, কিন্তু আমি খাবো না। সংযমী হওয়াই মনুষ্যত্ব। মদের প্রভাবে উদিত একটু ধাতস্থ হলেন। ধনঞ্জয় আর গৌরীশঙ্করের করা অপমান তার কানে এখনো বাজছে। তিনি আর থাকতে না পেরে গৌরীশঙ্করের কাছে এগিয়ে এলেন। কে তুমি? আমি কে? উদিত, এসব কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? সর্দার, দেখেছো উদিতের মুখ কিরকম লাল হয়ে উঠেছে? উদিত অসুস্থ হয়ে পড়েছে। এক্ষুনি গঙ্গানাথকে খবর দাও। থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা, আমি চললাম, আবার দেখা হবে। উদিত চলে যাবার পরে ধনঞ্জয় গৌরীশঙ্করের কাছে এসে বললেন, চেপে চলতে পারতেন। গোড়াতেই উদিতকে এতটা ঘাটানো কি ঠিক হলো? শত্রুতা করতে হলে ভালো করে করাই ভালো। কিন্তু কি ব্যাপার বলো তো? উদিত কিছু ধরতে পেরেছে? না, বুঝতে পারেনি ঠিক, কিন্তু কিন্তু উদিত ভ্যাবা চাকা খেলো কেন? শঙ্কর সিংকে খুন করেনি তো? খুন বোধ হয় করেনি, কিন্তু তাই তো আপনাকে দেখে ওরকম ভ্যাবা চাকা খেলো কেন? গৌরীশঙ্করের মাথায় শঙ্কর সিং এর চিন্তা ঘুরছে, কিন্তু অন্য একটা চিন্তাও ঘুরছে। সকালে ধনঞ্জয়ের সঙ্গে কথা বলার সময় ধনঞ্জয় এমন একটা কথা বলেছিলেন যা গৌরীশঙ্করকে বেশ ভাবিয়ে তুলেছিল। শঙ্কর সিং এর কোনো খবরই পাওয়া গেল না? কিচ্ছু না।
একেবারে সাফ লোপাট হয়ে গেছেন। সন্দেহ হচ্ছে যে এর মধ্যে ভীষণ এক শয়তানি লুকিয়ে আছে। হয়তো আর কিছু না পেয়ে ওই উদিত আর ময়ূরবাহনের অসাধ্য কোনো কাজ নেই। হয়তো কুমারকে গুমখুন করেছে। তাই যদি হয় তাহলে উপায়? যদি তাই হয় তাহলেও উদিতকে সিংহাসনে বসতে দেব না। ওই সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। গৌরী কিছুতেই ভেবে পাচ্ছেন না যে সিংহাসনে তার কিসের দাবি। তবে কি কোনো কথা গোপন করছেন সর্দার ধনঞ্জয়, নাকি অতীতের কোনো ছেঁড়া পাতায় তার রাজা হবার ইঙ্গিত রয়েছে? বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। ইচ্ছে করে ভুল খবর দিয়ে আমায় বাইরে পাঠিয়েছিল ওই শয়তান উদিত আর ময়ূরবাহনটা। বদমাস স্টেশন মাস্টার স্বরূপদাস ওদের দলে। ওই আমাকে বলেছিল যে কুমার শঙ্কর সিংকে ছদ্মবেশে একজন মেয়ে মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার ট্রেনে চড়তে দেখেছে। এখন সব বুঝতে পারছি। কিন্তু আমি যে কিছুই বুঝলাম না এখনো। বুঝলেন না? শঙ্কর সিংকে শক্তিগড়ে বন্ধ করে রেখেছে, দেশে থাকলে পাছে আমি জানতে পেরে যাই। তাই আমাকে মিথ্যে খবর দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছিল। সব ওই হাড় বজ্জাত ময়ূরবাহনটার ফন্দি। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। রাজার অভিষেক সম্পন্ন হয়েছে। দিনের অনুষ্ঠান ও উৎসব শেষ হওয়ার পরে রাতের আমোদ প্রমোদের প্রস্তুতি চলছে। কিস্তা নদীর জলে প্রচুর সুসজ্জিত নৌকা ভাসছে। প্রতিটি নৌকায় বেলোয়ারি ঝাড়ের রঙিন আলো ঝকমক করছে। কোন নৌকায় সারেঙ্গি, তবলা সহযোগে নারী কণ্ঠের গান শোনা যাচ্ছে। কোন নৌকার ছাদ থেকে আতশবাজি আকাশে উঠে নানা রঙের উজ্জ্বল আলো ছড়িয়ে দিচ্ছে। নদীর দুই তীরে দুটি রাজপ্রাসাদ আলোর মালায় সাজানো হয়েছে। একটি বজরায় লাল ও সবুজ আলোর ঝালর ঝুলছে। নৌকাটি ফুল, জরি, মখমল ও জহরত দিয়ে এমনভাবে সাজানো যে দেখলেই বোঝা যায় সেটি রাজার নৌকা। নৌকার পেছন দিকে রূপোর দণ্ডের ওপর ঝিন্দের রাজ পতাকা উঠছে। নৌকার ছাদের ওপর মখমলের চাঁদোয়ার নিচে তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন নতুন অভিষিক্ত রাজা। রাজার সঙ্গে বসে আছেন মন্ত্রী বজ্রপাণি, সর্দার ধনঞ্জয় এবং রাজপ্রহরী রুদ্ররূপ। মাঝে মাঝে তারা দু একটা কথা বলছেন। আমি শুধু উদিতের মুখখানার কথা ভাবছি। যখন ইংল্যান্ডের স্বরের অভিনন্দন বার্তা পড়া হচ্ছে তখন তার মুখখানা দেখেছিলে? আমার তো ভয় হচ্ছিল যে কোনো বিশ্রী কাণ্ড বাঁধিয়ে না বসে। হ্যাঁ, আর এই ময়ূরবাহনটা তিলকের সময় এমনভাবে চেঁচিয়ে হেসে উঠল
যে আমার ইচ্ছে হচ্ছিল ঘাড় ধরে রাজসভা থেকে বের করে দিই। একটা কেলেঙ্কারি হওয়ার ভয়ে সেটা করতে পারলাম না। ওরা এমনি এমনি ছাড়বে না, শীঘ্রই কিছু একটা করবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু উদিত ময়ূরবাহনরা কি করবে, কোন দিক থেকে আক্রমণ করবে সেটা তো বোঝা যাচ্ছে না। আমাদের খুব সতর্ক থাকা দরকার। কি করতে পারে ওরা? সেটা জানা থাকলে আগে থাকতে প্রতিকার করা যেত। এখন সতর্কভাবে অপেক্ষা করা ছাড়া আর তো কোনো পথ নেই। গৌরীশঙ্কর আর ধনঞ্জয়ের মনে অন্য এক দুশ্চিন্তাও রয়েছে। অভিষেকের দুদিন আগে সন্ধ্যায় গৌরীশঙ্কর, ধনঞ্জয় এবং বজ্রপাণি বসে কথা বলছিলেন। শঙ্কর সিংয়ের খবর পাওয়া যাচ্ছে না বলে দুশ্চিন্তা করছিলেন। তখনই হঠাৎ রুদ্ররূপ একটা খবর নিয়ে এলো। কুমার উদিত আর ময়ূরবাহন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে শটান ঘোড়া ছুটিয়ে শক্তিগড় গেছেন। পথে আর কোথাও থামেননি। চর এইমাত্র খবর দিল। ইস, কি আহাম্মক আমি, কি নালায়েক! এতক্ষণ এটা বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? ইচ্ছে করে ভুল খবর দিয়ে আমায় বাইরে পাঠিয়েছিল ওই শয়তান উদিত আর ময়ূরবাহনটা। বদমাস স্টেশন মাস্টার স্বরূপদাস ওদের দলে। ওই আমাকে বলেছিল যে কুমার শঙ্কর সিংকে ছদ্মবেশে একজন মেয়ে মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার ট্রেনে চড়তে দেখেছে। এখন সব বুঝতে পারছি। কিন্তু আমি যে কিছুই বুঝলাম না এখনো। বুঝলেন না? শঙ্কর সিংকে শক্তিগড়ে বন্ধ করে রেখেছে, দেশে থাকলে পাছে আমি জানতে পেরে যাই, তাই আমাকে মিথ্যে খবর দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছিল। সব ওই হাড় বচ্চাত ময়ূরবাহনটার ফন্দি। তা যদি হয় তাহলে শক্তিগড়ে তল্লাশ করলেই তো। শক্তিগড় উদিতের নিজের জমিদারি, সেখানে সে আমাদের ঢুকতে দেবে না। আর তল্লাশির জন্য ফৌজ নিয়ে ঢুকতে গেলে বিপরীত ফল হবে। উদিত সিং ধরা তো দেবেনই না, তার আগে শঙ্কর সিংকে কেটে কিস্তার জলে ভাসিয়ে দেবে। অভিষেকের রাতে এই কথাগুলো মনে পড়ছিল গৌরীশঙ্করের। সারাদিনের নানান রকম কাজ, ভাবনা এবং দুশ্চিন্তায় গৌরীশঙ্কর এখন ক্লান্তি বোধ করছেন। ঝড়োয়ার প্রাসাদ আলোয় উজ্জ্বল হয়ে আছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে গৌরী হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা দেওয়ানজি, যার সঙ্গে আমার তিলক হলো তিনি কেমন দেখতে? রানীর মতন। এর বেশি আমাদের বলতে নেই। একদিন তিনি আমাদের মা হবেন। তা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা, এই যে তাঁর তিলক হলো আমার সঙ্গে, অথচ তার বিয়ে হবে অন্য আরেকজনের সঙ্গে, এতে আপনাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না? ধনঞ্জয়ের মনেও একই মেঘ জমেছে। সমস্ত ষড়যন্ত্রের মধ্যে একমাত্র এই ব্যাপারটাই ধনঞ্জয়ের সবচেয়ে অরুচিকর ঠেকছিল। তাঁর পরিকল্পনার ভালো মন্দ সবটাই গ্রহণ করেছিলেন বটে, কিন্তু তাঁর মনে সুখ ছিল না। গৌরীর প্রশ্নে দেওয়ানজি এবং মন্ত্রীও সহজে উত্তর খুঁজে পেলেন না। হঠাৎই নৌকোর ভেতর থেকে একজন উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল, গৌরী তাড়াতাড়ি উঠে বসে নিচের দিকে তাকাতেই দেখল একটি সরু ছুঁচলো নৌকো টর্পেডোর মতো তাদের নৌকোর মাঝ বরাবর ছুটে আসছে। মাত্র 20 হাতের তফাৎ। ধেয়ে আসা নৌকোটির বদ অভিসন্ধি বুঝতে সময় লাগলো না গৌরীশঙ্করের। চিৎকার করে বললেন, খবরদার, তফাৎ যাও! কিন্তু গৌরীশঙ্করের আদেশের উত্তরে নৌকোটির ভেতর থেকে উচ্চ কণ্ঠের হাসির আওয়াজ শোনা গেল। তারপরেই নৌকোটি এসে প্রবল গতিতে রাজার নৌকোয় আঘাত করল। রাজার নৌকার সমস্ত ঝাড় লণ্ঠনগুলি ভেঙে চুরমার হয়ে গেল। ভয়ঙ্কর টাল খেয়ে নৌকোটি প্রায় কাত হয়ে গেল, আর গৌরীশঙ্কর নৌকা থেকে ছিটকে উঠে শূন্যে ভাসতে লাগলেন। তিস্তা নদীর বরফ ঠান্ডা জলে পড়বার আগে গৌরীশঙ্কর মনে করার চেষ্টা করলেন ওরকম উচ্চকণ্ঠের হাসি তিনি কোথায় শুনেছেন। তিস্তার জলে ছিটকে পড়েই বাঁচবার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন গৌরীশঙ্কর। ভালো সাঁতার জানতেন তিনি,
ডুব সাঁতার দিয়ে দিয়ে কিস্তার জলে ভাসতে লাগলেন তিনি। জল থেকে মাথা তুলতে যেতেই একটা নৌকার তলায় মাথা ঠুকে গেল। আবার ডুব সাঁতার দিলেন তিনি। আবার মাথা তুলতে যেতেই আরেকখানা নৌকা তার মাথার উপর দিয়ে চলে গেল। গৌরীশঙ্করের মনে হলো তিনি এক্ষুনি মারা যাবেন, বাতাসের অভাবে ফুসফুস ফেটে যাবে। প্রাণপণে হাত পা ছুঁড়ে জল থেকে মাথা তোলার জায়গা খুঁজতে লাগলেন গৌরীশঙ্কর, কিন্তু সবখানেই নৌকার ভিড়। এদিকে ফুসফুসের অবস্থা সঙ্গীন। বেশ কিছুক্ষণ পরে দুটি নৌকার মাঝে একটু ফাঁকা জায়গায় জল থেকে মাথা তুললেন গৌরীশঙ্কর, কিন্তু দীর্ঘ কয়েকটি নিঃশ্বাস নিতে না নিতেই আবার বিপদ ঘনিয়ে এলো। গৌরী দেখলেন জলের ওপরে অজস্র নৌকা এবং নৌকার আরোহীরা একসঙ্গে চিৎকার করে কি যেন বলাবলি করছে। গৌরীশঙ্কর চেঁচিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন, কিন্তু কেউই তার কথা শুনতে পেল না। এদিকে নৌকাগুলি স্রোতের বেগে পরস্পরের গায়ে ধাক্কা মারছে। কোনোভাবে যদি মাথাটা দুটি নৌকার মাঝে পড়ে তাহলে মাথা গুঁড়িয়ে একেবারে ছাতু হয়ে যাবে। একটু সুস্থ বোধ করেই আবার ডুব সাঁতার দিলেন গৌরীশঙ্কর। রাজবজরাকে ঘিরেই সব থেকে বেশি নৌকার ভিড়, তাই রাজবজরা থেকে যতটা দূরে সাঁতরে যাওয়া যায় ততই ভালো। বেশ কিছুটা দূরে গিয়ে দেখলেন নৌকার ভিড় হালকা হয়ে গেছে। আবার জল থেকে মাথা তুলে সাহায্যের জন্য ডাক দিলেন, কিন্তু এবারেও কোনো নৌকা থেকে কেউই তার কথা শুনল না। কিস্তার কনকনে ঠান্ডা জল, অন্ধকার। তীরের দিকে চোখ ফিরিয়ে দেখলেন নদীর তীর থেকে সারি সারি সাদা পাথরের সিঁড়ি ওপরের প্রাসাদের দিকে উঠে গেছে, যেন স্বপ্নে দেখা কোনো দৈত্যপুরী। ঘাটের আরো কাছে পৌঁছে গৌরীশঙ্করের মনে হলো কারা যেন দাঁড়িয়ে আছে। তার হাত পা অবশ হয়ে আসছে, জ্ঞান হারাতে আর দেরি নেই। প্রাণপণে সাঁতরে তিস্তা নদীর ঘাটের শেষ সিঁড়িতে উঠতে চাইছেন গৌরীশঙ্কর। কত দূরে, আর কত দূরে ঘাট? একটু আর একটু বাকি ঠাকুরপো, আর একটুখানি। অচলা বৌদি, তুমি এইটুকু সাঁতার কেটে এসো, আর একটু ঠাকুরপো, ঠাকুরপো। রাজামশাই, রাজামশাই চোখটা নড়ছে না, ডাকা উচিত। ওরে খবর দে, জ্ঞান ফিরেছে। ময়ূরবাহন, ময়ূরবাহন, ওই হাসিটা ময়ূরবাহনের। এ কি, এ আমি কোথায়? আপনারা কে? আপনি স্বর্গে এসেছেন, কিস্তার জলে ডুবে গেছিলেন, মনে নেই আপনার? আর আমরা হচ্ছি স্বর্গের অপ্সরা, ওই হচ্ছে উর্বশী, ওই যে মেনকা, আর আমি হচ্ছি রম্ভা। রম্ভা মানে তো কলা, কাঁচা নাকি পাকা? আপনি বিচার করে বলুন দেখি। এই দেখুন, আমাকে ভালো করে দেখুন। নেহাত কাঁচা বলা যায় না, বেশ রং ধরেছে। সত্যি বলছেন? আহ লক্ষ্মী, কি বেহায়াপনা করছিস, সরে যা সব। এক সুন্দরী নারী হাতে শুকনো তোয়ালে ও জামা কাপড় নিয়ে এসে দাঁড়ালো। গৌরীর কাছে এসে বলল, এখন সুস্থ বোধ করছেন তো? কিন্তু আপনি আবার কে?
তিলোত্তমা? না, আমি কৃষ্ণা। উঠুন, ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন। এতক্ষণে নিজের দেহের দিকে তাকিয়ে লজ্জায় শিউরে উঠলেন গৌরীশঙ্কর। পোশাক জলে ভিজে গায়ে সেঁটে বসে গেছে। এই, তোরা বেরোই ঘর থেকে। শুনুন, আমাদের মহলে পুরুষের পাট নেই, তাই পুরুষের কাপড় জোগাড় করা গেল না। এই কাপড়গুলো সব কস্তুরি। পরে দেখুন, স্বস্তি যদি নাও পান, সুখ পাবেন নিশ্চয়। অন্য মেয়েরা কিছুতেই ঘর ছেড়ে যেতে চাইছিল না। মহারাজকে ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। তোরা সবাই যা এখান থেকে। আচ্ছা বাবা, কৃষ্ণার ধমকে তারা ঘর ছেড়ে বেরিয়ে গেল। কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন গৌরীশঙ্কর। ঝড়োয়ার রাজপ্রাসাদ। কিন্তু এমন সহজ সরল রঙ্গরসে তিনি মুগ্ধ হয়ে গেলেন। যুবক যুবতীর মধ্যে এমন সুন্দর, এমন অবাধ স্বচ্ছন্দ মেলামেশা ভারতবর্ষের আর কোথাও নেই। একথা ভাবতে ভাবতে কৃষ্ণার রেখে যাওয়া কাপড়টি হাতে নিয়ে তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ময়ূরকণ্ঠী শাড়ি। হয়েছে আপনার? আসুন এবার আমার সঙ্গে। কোথায় যেতে হবে? আমি যেখানে নিয়ে যাব। অত কৌতূহল কেন? বেশ, চলো, কিন্তু তোমার শাস্তি তোলা রইল। শাস্তি কিসের? অত কৌতূহল কেন? শাস্তি যখন পাবে তখনই জানতে পারবে। ঝড়োয়ার রাজকুমারী আর তাঁর সখীরা কিস্তা নদীর ঘাটে দাঁড়িয়ে নৌকার উৎসব দেখছিলেন। হঠাৎই একটা ভারী গণ্ডগোলের শব্দ শুনতে পেয়ে তারা অবাক হয়েছিলেন। কিছুক্ষণ পরেই দেখলেন ঝিন্দের সদ্য অভিষেক হওয়া রাজা ভাসতে ভাসতে ঝড়োয়ার ঘাটে এসে হাজির হলেন। কিন্তু কি করে যে এমন দুর্ঘটনা ঘটল তা তারা জানতে পারেননি। তাঁরাই গৌরীশঙ্করকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করেন। গৌরীশঙ্করের সঙ্গে এসব কথা বলতে বলতে কৃষ্ণা তাকে একটি ঘরের সামনে হাজির করে ভেতরে যেতে বলল। গৌরী ঘরে ঢুকে কাউকে দেখতে পেলেন না। কিন্তু কি আশ্চর্য সুন্দরভাবে সাজানো ঘর! ছাদ থেকে বহু শাখাযুক্ত একটি ঝাড়বাতি সোনার শিকলে বেঁধে ঝোলানো রয়েছে। ঘরের বিভিন্ন কোণে আবলুস কাঠের তেপায়ার ওপর পেতলের নারী মূর্তির হাতের পদ্মের মতো পাত্র থেকে সুগন্ধি ধোঁয়া উঠছে। তিন দিকে দেওয়ালে বিশাল বিশাল দরজা, মখমলের পর্দা দিয়ে ঢাকা, আর একদিকে একটি জানলা। সেখান থেকে দেখা যায় কিস্তা নদী। ঘরে ঢুকে প্রথমে কাউকেই দেখতে পেলেন না গৌরীশঙ্কর। তারপর দেখলেন দরজার কাছেই এক অপরূপ নারী দাঁড়িয়ে। ফল ফুল লতাপাতার সঙ্গে তুলনা করে সেই নারীর রূপের বর্ণনা অসম্ভব। তার রূপে মুগ্ধ হয়ে গৌরীশঙ্করের হৃদস্পন্দন যেন থেমে গেল। তার মনে হলো যেন অজন্তার জীবন্ত চিত্র দেখছেন। অপূর্ব ভঙ্গিতে কাপড়খানি পরা চেলিটি মধুর শাসনে ঊর্ধ্বাঙ্গের চপল লাবণ্য সংহত করে রেখেছে। উত্তরীয় খানি স্বচ্ছভাবে দেহটিকে যেন চন্দ্রকিরণে ঢেকে রেখেছে। চলি ও নাভির মধ্যবর্তী স্থানটুকু নির্লজ্জভাবে অনাবৃত। মাথায় বিচিত্র সুন্দর কবরীবন্ধ, হাতে অপরিস্ফুট লীলা কমল। গৌরীশঙ্কর নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন। অদ্ভুত সুখের শিহরণে গৌরীশঙ্করের হৃদয়ে আলোড়িত হল। এই কোথায় এসেছেন তিনি? কোন নন্দনবনে ঢুকে পড়েছেন? কি হলো, দুজনেই যে চুপচাপ? চিনতে পারছো না নাকি? সেই 8 বছর বয়সে তো একে অপরকে দেখেছিলে। আচ্ছা বাবা, আমি নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন দেবপাত মহারাজ শঙ্কর সিং, তোমার বর, আর ইনি দেবী কস্তুরীবাই, আপনার রানী। আর কি, পরিচয় হয়ে গেল, এবার আমি যাই। কস্তুরীবাই কিছুতেই কৃষ্ণাকে যেতে দিতে রাজি নন। তিনি কৃষ্ণার হাতের আঙুল আঁকড়ে ধরলেন। কৃষ্ণা বলল, আচ্ছা বাবা, আমি যাব না, রইলাম এখানে।
কিন্তু তোমার রাজা সাঁতার কেটে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাকে অভ্যর্থনা করো। কস্তুরী গৌরীশঙ্করের পায়ের কাছে নিচু হয়ে প্রণাম করলেন। আরে থাক থাক, হয়েছে। আপনি জল থেকে উঠেই ওর দু পায়ের উপরে মাথা রেখে শুয়ে পড়েছিলেন কি না, সেটাই উনি এখন ফেরত দিলেন। কি শুভক্ষণে যে জলে পড়ে গেছিলাম তা এখন বুঝতে পারছি। আপনার যে আঘাত লাগেনি, এই আমার সৌভাগ্য। এরপর দুজনেই মুগ্ধ চোখে একে অপরকে দেখতে লাগলেন। কৃষ্ণা হেসে বলল, কি হলো, কথা পুড়িয়ে গেল যে? বেশ, তাহলে এবার একটু জলযোগ হোক। গৌরীশঙ্কর দেখলেন ঘরের মেঝে কার্পেটের উপর আসন পেতে সোনার থালায় ফলমূল ও মিষ্টি সাজানো। গৌরীশঙ্কর কিন্তু কিন্তু করেও আহারে বসলেন। কস্তুরী আর কৃষ্ণা দুই সখী পাশাপাশি বসে তাকে যত্ন করে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ করে জলের পাত্রটা তুলে গৌরীশঙ্কর দেখলেন তাতে লাল পানীয়। এই কদিন ঝিন্দে থেকে তিনি জেনেছিলেন যে ঝিন্দের ছেলে, বুড়ো, স্ত্রী, পুরুষ সকলেই সহজভাবে কিন্তু সংযত মাত্রায় সুরা পান করে। কিন্তু গৌরীশঙ্কর পাত্রটি নামিয়ে রেখে বললেন, আমাকে একটু সাদা জল দিন, মদ আমি খাই না, মানে ছেড়ে দিয়েছি, আর আমি মদ খাই না। গৌরীশঙ্কর দেখলেন যে রাজার মদ ছাড়ার কথায় কস্তুরীর চোখ মুখ খুশিতে ভরে উঠল। কৃষ্ণা জলের পাত্র এনে সামনে রাখল। তারপর কস্তুরী একটু হেসে পানের বাটা দুহাতে করে গৌরীর সামনে রাখলেন। সোনার তবকওয়ালা একটা পান মুখে দিলেন গৌরীশঙ্কর। এরই মধ্যে রানীর অন্য সখীরা হৈ হৈ করে ঘরে ঢুকে পড়েছে। লজ্জা পেয়ে কস্তুরী বললেন, আমি এবার পালাই, তোরা এখন যা হয় কর। কস্তুরী চলে যাওয়ার পর গৌরীশঙ্করের হঠাৎ মনে পড়ল সিংগড়ে খবর দেওয়া দরকার। সর্দার ধনঞ্জয়, দেওয়ান ভার্গব, রাজরক্ষী রুদ্ররূপরা সেখানে অপেক্ষা করছেন। তার প্রশ্ন শুনে কৃষ্ণা বললেন, খবর অনেকক্ষণ পাঠানো হয়ে গেছে। আপনার স্মৃতিশক্তির যা অবস্থা, তা প্রজাদের পক্ষে মোটেই শুভ না। প্রজাপতিদের মধ্যে পড়ে প্রজাদের কথা ভুলে যাওয়ার বিচিত্রই বা কি? আমরা বুঝি প্রজাপতি? সবাই নয়, তুমি ভীমরুল। কেন? আমি ভীমরুল কেন? মধুর দিকেও তোমার লোভ আছে, আবার হুল ফোটাতেও ছাড়ো না। কি করলে শাস্তি থেকে রেহাই পাবো বলুন? এখন বলবো না, পরে সময় মতো। মহারাজ, সিংগড় থেকে সর্দার ধনঞ্জয় আর রুদ্ররূপ ঝাড়ুয়ায় হাজির হয়েছেন। তারা আপনাকে ঝিন্দের রাজমহলে ফিরিয়ে নিয়ে যেতে জেদ ধরেছেন। ওহ, আজ তাহলে স্বর্গ ছেড়ে চললাম। আবার স্বর্গে আসার ইচ্ছে হলে কিস্তার জলে ডুব দেব। কি বলো রম্ভাবাই? আমাদের বকশিস? এই রে, আমার সঙ্গে যে এখন কিছুই নেই। আমি ফিরে গিয়ে তোমাদের বকশিস পাঠিয়ে দেব। আচ্ছা, তোমাদের বিয়ে হয়েছে? না, আমরা সবাই কুমারী, শুধু কৃষ্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, বেশ বেশ, তাহলে কৃষ্ণা ছাড়া আর সকলকে একটি করে বকশিস পাঠিয়ে দেব। কি বকশিস? প্রত্যেকের একটি করে বর। ঝড়োয়ার মন্ত্রী আনন্দদেও 50 জন অশ্বারোহী সেনাকে রক্ষী হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে গৌরীশঙ্কর আর ধনঞ্জয়ের পথে কোনো বিপদ না হয়। ঝিন্দে ফিরে এসে অনেক রাতে মন্ত্রণা সভা বসল। গৌরীশঙ্করের সঙ্গে সর্দার ধনঞ্জয়, মন্ত্রী বজ্রপাণি বসেছিলেন, আর দরজা পাহারা দিচ্ছিল রুদ্ররূপ। বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে রাজ্য শুদ্ধ একটা বড় শোরগোল পড়ে যাবে। ময়ূরবাহু নিজের প্রাণ বাঁচাবার জন্য যদি আসল কথাটা ফাঁস করে দেয়, তাহলে শঙ্কর সিংয়ের বদলে অন্য একজনকে রাজা করেছি আমরা, এই অভিযোগ যদি সে প্রকাশ্য দরবারে আনে, তাহলে কি সদুত্তর দেবো আমরা? এই অভিযোগ লোকে বিশ্বাস করবে? বিশ্বাস না করুক, একটা সন্দেহ তো জন্মাবেই। আর ময়ূরবাহন যে স্বভাবের লোক, তার পক্ষে তো অসম্ভব কিছু নয়। শেষ পর্যন্ত নিজে বাঁচতে
সে হয়তো উদিতকেই ফাঁসিয়ে দিল। ও কথা বললে ময়ূরবাহন নিজেই জালে জড়িয়ে পড়বে। তাতে আমাদের কি লাভ হবে? বরং শঙ্কর যদি এখনো বেঁচে থাকেন তাহলে তো তার প্রাণ সংশয় হবে। আচ্ছা, ওই কাজ যে ময়ূরবাহনের, সে ব্যাপারে আপনি নিশ্চিত? অবশ্যই ওই হাসি ময়ূরবাহনের, আমি হলপ করে বলতে পারি। কিন্তু আপনি তো তাকে চোখে দেখেননি। ওই হাসির আওয়াজ, ব্যাস, ও ছাড়া আর কোনো প্রমাণ নেই। না, তা নেই, কিন্তু জানি জানি এই কাজ ময়ূরবাহনের। এমন কাজ করার দুঃসাহস উদিতেরও নেই। কিন্তু ময়ূরবাহনকে শাস্তি দিতে গেলে তার অপরাধের প্রমাণ দিতে হবে সকলের সামনে। আর আপনি কি ভাবছেন ময়ূরবাহন সে কথা স্বীকার করবে? নিজের পক্ষে গোটা কত প্রমাণ খাড়া করে দেবে, কিন্তু তার ওই হাসি ছাড়া আর কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। অত প্রমাণের দরকার কি? রাজার হুকুমে আমরা তাকে ধরে এনে বন্দি করতে পারি বা কতল করতে পারি। রাজার হুকুমের জোর আছে, রাজা আইন মেনে চলতে বাধ্য নয়। তুমি বুঝছো না ধনঞ্জয়, তুমি বুঝছো না। রাজা হলেন দণ্ডমুণ্ডের কর্তা, তা আমি জানি, কিন্তু ময়ূরবাহন তো সামান্য প্রজা নয়। সে দেশের একজন গণ্যমান্য লোক। রাজা সিংহাসনে বসতে না বসতেই যদি তাকে ধরে এনে কতল করে, তাহলে দেশে কি পরিমাণ অশান্তির সৃষ্টি হবে ভেবে দেখো তো। উদিত এই নিয়ে দেশের লোককে খেপিয়ে তুলবে, তারপর ইংরেজ গভর্নমেন্টকে টেনে আনবে। এদিকে জাল রাজার ব্যাপারটা কোনো রকমের প্রকাশ পেয়ে গেলে কি হবে তুমি বুঝতে পেরেছ? তো আপনি কি করতে বলুন? আমার মতে এখন চুপচাপ বসে থাকাই ভালো। ময়ূরবাহন এমন দুঃসাহসিক কাণ্ড করে ধরা পড়ে যেতে পারত, তার মনে ভয় ঢুকবে। এমন কাজ এখন সে আর করবে না। তবে ময়ূরবাহন রাজাকে গুপ্ত হত্যার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা যদি সতর্ক থাকি সবাই মিলে, তাহলে সে আশঙ্কা নেই। আগে আমাদের নিশ্চিত হতে হবে যে শঙ্কর সিং শক্তিগড়েই আছেন, তারপরে তাকে উদ্ধারের মতলব ঠিক করতে হবে। এর মধ্যে কোনো রকমে ময়ূরবাহনকে ফাঁদে ফেলা যদি যায়। ইতিমধ্যে শঙ্কর সিংকে যদি তারা খুন করে ফেলে? সেটা করবে না। আপনি যে জাল রাজা, তার একমাত্র প্রমাণ তাহলে লুপ্ত হয়ে যাবে। উদিত নিজের ভাইকে খুন করে আপনাকে সিংহাসনে বসাবে? এত বড় পাগল সে নয়। মহারাজ, চম্পা আপনার জন্য অন্দরমহলে অপেক্ষা করছে। না মানে, অনেক রাত হয়েছে তো তাই। কি? চম্পা আমার জন্য এখনো জেগে বসে আছে? সত্যিই তো, আমি না ঘুমোলে যে বেচারির ঘুমোবার জো নেই। বাচ্চা মেয়েটির ওপরে কি অত্যাচার! সর্দার, তোমরা মন্ত্রণা চালাও, আমি চললাম। চলুন, আমিও আপনার সঙ্গে যাই। আজ রাতটাও আমাকে বসেই। না না সর্দার, তুমি ভারী ক্লান্ত হয়ে গেছো, যাও বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আজ না হয় রুদ্ররূপ আমার কাছে থাকবে। তা হয় না, আমাকে থাকতেই হবে। আমি হুকুম দিচ্ছি সর্দার, তুমি এখন বাড়ি গিয়ে বিশ্রাম করো। যাও, রাজার আদেশ দ্বিরুক্তি করো না। সেলাম মহারাজ। সকলে বিদায় নেওয়ার পরে গৌরীশঙ্কর নিজের ঘরের দিকে গেলেন। তার শরীর অবসন্ন হয়ে পড়েছে, কিন্তু সর্দার ধনঞ্জয়ের একটা কথা এখনো তার কানে বাজছে। ঝড়োয়া রাজ্য থেকে একসঙ্গে ফেরার সময় পথে অনেকক্ষণ নীরব ছিলেন সর্দার ধনঞ্জয়। তারপর হঠাৎই গম্ভীর মুখে প্রশ্ন করেছিলেন, রানীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল? গৌরীশঙ্কর কিছুতেই ধনঞ্জয়ের মুখের কালো ছায়া ভুলতে পারছিলেন না। কিন্তু রানী কস্তুরীর মুখ মনে করে কি এক তোলপাড় হচ্ছিল তার বুকের ভেতরে। না না, পরের বাগদত্তা স্ত্রীর কথা মন থেকে সরিয়ে দিতে চাইলেন গৌরীশঙ্কর, কিন্তু কস্তুরীর অপরূপ ছবি মন থেকে সরান কি করে? ওদিকে ঝড়োয়ার রাজপ্রাসাদের অন্তঃপুরে কস্তুরী আর কৃষ্ণা নিভৃত শয়নকক্ষে মনের কথা বলা বলি করছে। চোখে ঘুম নেই যে? কি ভাবা হচ্ছে জানতে পারি কি? কিচ্ছু না,
তুই আমার পাশে এসে শো। এরই মধ্যে একলা শুতে ভালো লাগছে না? দূর হ পোড়ারমুখী। আচ্ছা, বিয়ের পরও তো তুমি এই বাড়িতে থাকতে পারো। তখন তো ঝিন্দ আর ঝরোয়া দুই রাজ্যই এক হয়ে যাবে। তিনি কি তোমাকে এখানে থাকতে দেবেন না? না না, তা কি করে দেবেন? তাকে তো সিঙ্গরই থাকতে হবে। এ বাড়ি তখন শূন্য পড়ে থাকবে, জানো। তুই তখনই বাড়িতে থাকিস, আমি রোজ কিস্তা নদী পার হয়ে তোকে দেখে যাব। তা কি করে হবে? তোমার স্বামী তোমাকে নিজের রাজ্যে নিয়ে যাবেন, আমার স্বামীও আমাকে নিজের ভাঙা ঘরে নিয়ে গিয়ে পড়বে। ও কথা থাক, ভাবলেই মন খারাপ হয়ে যায়। শোনো, তাকে আজ কেমন দেখলে বলো? আগে তুই বল, তোর কেমন লাগলো? আমার আর লাগালাগি কি? ভালো লাগলেও তো তুমি আর প্রাণে ধরে কাউকে ভাগ দিতে পারবে না। আমার প্রিয় সখীকে তিনি কেড়ে নিয়ে যাচ্ছেন, আর আমায় খালি শাস্তি দেবেন বলে ভয় দেখিয়েছেন। তোর সখীকে তোর কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আচ্ছা এবার বল না, তোর কেমন লাগলো ওকে? দেখো, ওর নামে অনেক কথাই তো এতদিন আমাদের কানে এসেছে। কথাগুলো অবিশ্বাস করিনি, কারণ রাজপুত্রেরা অমনই হয় বলে জানতাম। কিন্তু জানো, আজ তাকে সামনাসামনি দেখে মনে হলো যে এতদিন যা শুনেছিলাম সে সব মিথ্যে। আজ একটিবার মাত্র ওকে দেখে আমার মনে শান্তি ফিরে এসেছে। পুরুষ মানুষ মন্দ না ভালো তা তার চোখের চাউনি দেখে ধরা যায়। আজ উনি এমন করে তোমার দিকে চাইলেন, মনে হলো যেন চোখ দিয়ে তোমার আরতি করছেন। যার মনে স্ত্রীলোক সম্বন্ধে লোভ আছে সে কখনো অমন করে চাইতে পারে না। জানিস, যতদিন ওকে দেখিনি ততদিন মনে হতো ওর সম্পর্কেও সব অভিযোগ সত্যি, কিন্তু এখন আর সেসব বিশ্বাস হয় না। একটা কথা ভাবছি। কি কথা? না থাক, বলবো না। আমার কাছে মনের কথা লুকালে কিন্তু ভারী রাগ করব। লক্ষ্মীটি, বলো। ভাবছি আবার কবে দেখতে পাবো। হায় হায়, 3 ঘন্টাও হয়নি, এর মধ্যেই না দেখে থাকতে পারছো না? মা, তুই যে রোজ বিজয়লালকে দেখিস, একদিন ঘোড়ায় চড়ে তোর জানলার সামনে এসে না দাঁড়ালে সারা দিন ছটফট করে বেড়াস, সে বুঝে কিছু নয়। আমার কথা ছাড়ো, অভ্যেস হয়ে গেছে। কিন্তু তোমার এর মধ্যেই এই অবস্থা? তুমি তো শকুন্তলাকেও হার মানালে গো। সত্যি বল না, আবার কবে দেখা হবে? বিয়ের রাতে। ও, অতখানি সবুর সইবে না বুঝি? তার আগেই দেখতে হবে। আচ্ছা বেশ, মন্ত্রীমশাইকে বলি তিনি রাজাকে নিমন্ত্রণ করে পাঠান। না না, ওভাবে না, কেউ জানবে না। কৃষ্ণা, তুই একবার দেখা করিয়ে দে না। আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু কাজটা তো সহজ না, ভাবতে হবে। আমাকে একবার আমার মন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে বাড়ি গিয়ে। আমার মন্ত্রী এই ব্যাপারে সাহায্য করতে পারবে। হ্যাঁ রে, তুই বিজয়লালকে খুব ভালোবাসিস না? সবসময় তার কথা ভাবিস? আচ্ছা, দেখা হলে কি করিস? হ্যাঁ, ভাবি তার কথা। আর দেখা হলে হাসি, কথা বলি, গল্প করি। আচ্ছা, এবার ঘুমো। আচ্ছা, একটা কথা, তোমাদের দেখা সাক্ষাৎ আমি ঘটাতে পারি, কিন্তু লোকে জানতে পারলে তোমার নিন্দে হবে না তো? কেন? আমার স্বামীর সঙ্গে যদি আমি দেখা করি তাহলে কার কি বলবার আছে? আর আমার কাজের সমালোচনাই বা করে কে? গৌরীশঙ্করকে নিয়েই যে এত আলোচনা তা গৌরীশঙ্কর জানতেও পারলেন না, কিন্তু তার মন উতলা হয়ে রইল। শুধু ভাবতে লাগলেন কে তিনি। যদি শঙ্কর সিংকে উদ্ধার করা হয় তাহলে গৌরীশঙ্কর রায় নামধারী যুবককে ছদ্মবেশে মুখ লুকিয়ে এই দেশ ছাড়তে হবে। কস্তুরীবাইয়ের সঙ্গে তো শঙ্কর সিং এর বিয়ে হবে। তখনই অপরিচিত বাঙালি যুবককে আর কেই বা মনে রাখবে? কস্তুরী কি কিচ্ছু জানতে পারবে না? সানডে সাসপেন্সে শুনলেন ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ প্রবুদ্ধ ঘোষ, তত্ত্বাবধান ইন্দ্রাণী, গল্প পাঠে দীপ, গৌরীশঙ্কর রায়, সত্যম ভট্টাচার্য, সর্দার ধনঞ্জয়, চন্দন সেন, রানী কস্তুরীবাই, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দেওয়ান বজ্রপাণির ভূমিকায় শ্রী জগন্নাথ বসু, ময়ূরবাহন অগ্নি, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী।
অন্যান্য ভূমিকায় দীপ, সায়ন ভট্টাচার্য, মোহর, ডানা এবং মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অঙ্কন গ্রিনিং ট্রি। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, বিশেষ সহযোগিতায় অর্ণব, সৃষ্টি, অভিজ্ঞান এবং দেবার্ঘ। শব্দগ্রহণ ও পরিচালনায় ইন্দ্রাণী এবং অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি প্রথম পর্ব। আগামী সপ্তাহে ঝিন্দের বন্দির দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।